বিষয়টা আমরা আলোচনা করব ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন। শিক্ষা ক্ষেত্রে মাস মিডিয়া গুলো কিভাবে প্রভাব ফেলে সেগুলো আমরা আলোচনা করবো। মাস মিডিয়া কোনটা? এই যে আমরা নিউজ পেপার পড়ছি, সেগুলো হচ্ছে প্রিন্টেড মিডিয়ার পড়ছে। বিভিন্ন সিনেমা দেখে আমরা শিখছি, রেডিওতে বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম বিষয় প্রচার করা হয়, সেগুলো আমরা দেখি। লাইভ টেলিকাস্ট করা হয়, মানে পডকাস্ট যেটাকে বলা হয়। এখন রেডিওর একটু গুরুত্ব কমেছে, কারণ কি এখন টিভি চলে এসছে, আমাদের হাতে ইউটিউব চলে এসছে, সোশ্যাল মিডিয়া চলে এসছে। হ্যাঁ, তো সেই বিভিন্ন জায়গা থেকে আমরা শিক্ষা লাভ করি। তো এই যে আমাদের পুঁথিগত বই খাতা এগুলো বাদ দিয়ে আমাদের যে মিডিয়া বা মাধ্যমগুলো, সেগুলো যে শিক্ষা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, যেরকম প্রিন্ট মিডিয়া, সিনেমা, রেডিও, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, এগুলো যে শিক্ষা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা আজকের ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো। ওই বিষয়টি ইউনিট 7 গাইডেন্স এন্ড এডুকেশন এন্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন এর অন্তর্ভুক্ত। তো প্রথমত দেখো যে মাস মিডিয়া বা গণমাধ্যম বলতে কি বুঝি। তো আমরা সকলে জানি যে মাস মিডিয়া বা গণমাধ্যম বলতে এমন একটা মাধ্যম বলি, মাধ্যম মানে গণমিডিয়া কি বলতো, মিডিয়ার মূল কাজ হচ্ছে যোগাযোগ করা, ঠিক আছে, যোগাযোগ করা, কমিউনিকেশন করা। এই কমিউনিকেশন কার সঙ্গে কার করে? এই কমিউনিকেশনের একটা মাধ্যম প্রয়োজন হয়। ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি তোমার বাড়িতে আছো, আমি এখানে আছি। তো আমাদের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশন করার জন্য কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হচ্ছে। এই মাধ্যম কি? এখানে এই গুগল মিট একটা মাধ্যম হিসেবে কাজ করছে। এই গুগল মিট কি? একটা অডিও ভিজুয়াল মিডিয়াম বা অ্যাপ্লিকেশন, যে হচ্ছে কি মাধ্যম হিসেবে কাজ করছে। তুমি বই থেকে পড়ছো, তাহলে বইতে যে লেখা আছে সেটা একটা মাধ্যম হিসেবে কাজ করছে, সেখান থেকে তুমি ইনফরমেশন পাচ্ছ। তুমি ইউটিউব থেকে ভিডিও দেখছো, নিউজ পেপার থেকে নিউজ চ্যানেলগুলো থেকে বিভিন্ন খবর পাচ্ছ। তো এগুলো সবই হচ্ছে একটা মাধ্যম। এই নিউজ চ্যানেল হতে পারে, খবরের কাগজ হতে পারে, সোশ্যাল মিডিয়া হচ্ছে, এগুলো সব হচ্ছে একটা মিডিয়া বা মাধ্যম। এ কি করে? কোনো ইনফরমেশন বা তথ্য তোমার কাছে পৌঁছে দেয়। মাস মিডিয়া মানে হচ্ছে কি? মাস মিডিয়া হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম কি? ধরো তুমি আমাকে ফোন করলে, আমি তোমার সঙ্গে কথা বললাম, তাহলে সেখানে একটা মিডিয়াম থাকছে, মাধ্যম থাকছে, ভায়া ফোন, ভায়া চিঠিতে হতে পারে, ভায়া ফেস টু ফেস হতে পারে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, এখানে এক সময় একজনের সঙ্গে একজনের কমিউনিকেশন হচ্ছে, একজনের সঙ্গে ম্যাক্সিমাম হলে 3-4 জনের কমিউনিকেশন হচ্ছে। কিন্তু তুমি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখছো, নিউজ চ্যানেলে যখন কোনো নিউজ দেখছো, প্রিন্ট মিডিয়ার খবরের কাগজে যখন কোনো খবর পড়ছো, সেটা একই সঙ্গে গোটা ভারতবাসী, গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ অনেকজন মানুষকে, অনেকজন জনগণের কাছে একসঙ্গে বিষয়গুলো, এই মাধ্যমগুলো পৌঁছে দেয় বলে, খবর পৌঁছে দেয় বলে এদেরকে মাস মিডিয়া বলা। মাস মিডিয়া বা গণমাধ্যম রেফার টু ডাইভার্স টেকনোলজি দ্যাট আর ইন্টেন্ডেড টু রিচ এ লার্জ অডিয়েন্স বাই মাস কমিউনিকেশন। এদিকে বলছি কি, গণমাধ্যম হচ্ছে একটা ডাইভার্স টেকনোলজি, এখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ টেকনোলজি ইউজ করা হয়। যেরকম প্রিন্ট মিডিয়া, রেডিও, টিভি, বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করা হয়। কিসের জন্য? যে ইনফরমেশন বা খবরগুলোকে লার্জ অডিয়েন্স, বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কিন্তু, এবং তাদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য এই মিডিয়ামগুলো ইউজ করা হয়। ইট ইজ এ ব্রড টার্ম encompasses all form of media that are designed to disseminated information, entertainment or persuasions of the general public on a large scale. বেসিক্যালি এগুলো এই সমস্ত মিডিয়াগুলো কি করে? বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিনোদনমূলক বিষয়, কোন বিষয়, সেগুলো হচ্ছে জেনারেল, সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয় লার্জ স্কেলে, মানে অনেক জনগণের, বিপুল সংখ্যক জনগণের কাছে একসঙ্গে পৌঁছে দেয়। ডেফিনেশন দিতে গিয়ে কি বলা আছে দেখো, বলছে মাস মিডিয়া ইজ এ কালেকটিভ টার্ম। মাস মিডিয়া হচ্ছে একটা কালেকটিভ টার্ম। কালেকটিভ টার্ম মানে কি? মানে এই মাস মিডিয়া অনেক কিছু যুক্ত আছে মাস মিডিয়ার সঙ্গে, যেরকম আমি বললাম প্রিন্ট, রেডিও, টিভি, এগুলো অনেক কিছু যুক্ত আছে। ফর অল মিডিয়া, এই সমস্ত মিডিয়া টেকনোলজি দ্যাট আর ইউজ ফর মাস কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়, এন্ড থ্রু হুইচ, যার সাহায্যে ইনফরমেশন, এন্টারটেনমেন্ট, বিভিন্ন তথ্য আর বিনোদনমূলক বস্তু তোমার কাছে ট্রান্সফার করা হয় লার্জ অডিয়েন্স স্টিমুলাস, বৃহৎ জনগণের কাছে রূপান্তর পাঠানো হয়। এই সংখ্যাটাকে দিয়েছে, এই সংখ্যাটা ইউনেস্কো থেকে বলা হয়েছে। আর একটা দেখো মাস মিডিয়ার কাজ কি, তার উপর কি বলছে, যে মাস মিডিয়া আর কমিউনিকেশন চ্যানেল। মাস মিডিয়া গুলো কি? এই গণমাধ্যম গুলো, এগুলো হচ্ছে কমিউনিকেশন চ্যানেল, মানে কমিউনিকেশন করে একজন ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির, বা মানে সাধারণ জনগণের সঙ্গে কমিউনিকেশন করে। কিভাবে?
থ্রু হুইচ ইনফরমেশন তোকে বিভিন্ন দেশের বিদেশের খবর দেয়। এখন আমাদের ইরান ইসরায়েলের খবর দিচ্ছে, আমেরিকার খবর দিচ্ছে, রাশিয়ার খবর দিচ্ছে, চীন পাকিস্তান সবার খবর, সবকিছুর খবর আমরা ঘরে বসে একটা ছোট মোবাইলের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছি, একটা ছোট বক্সের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছি। এইসব ইনফরমেশন পাচ্ছি, নিউজ পাচ্ছি, বিনোদনমূলক জিনিসগুলো পাচ্ছি, বিভিন্ন বিষয়ের অ্যাডভার্টাইজমেন্ট হয় এই মাস মিডিয়াগুলোকে, এভাবে বিশাল অডিয়েন্সের কাছে কিন্তু এটা পৌঁছে দেয়। ঠিক আছে, তো বেসিক্যালি এই মাস মিডিয়ার সোসাইটিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এই গণমাধ্যমগুলো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এই গণমাধ্যমগুলো একটা কিন্তু ক্রুশিয়াল রোল বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন শেপিং অফ পাবলিক ডিসকোর্স, পাবলিকের মতামত বা মতাদর্শ তৈরি করতে, কালচারাল ভ্যালুস, তাদের সংস্কৃতি মূল্যবোধ এগুলোকে চেনাতে, পলিটিক্যাল প্রসেস আমাদের রাজনৈতিক সম্পর্কে সচেতন হতে, এবং এডুকেশনাল প্যারাডাইমস। তাহলে সোসাইটিতে তোমার মতাদর্শ তৈরি করতে, তোমার কালচারাল ভ্যালু বাড়িয়ে তুলতে, বিভিন্ন জায়গার কালচার গুলো সম্পর্কে আমরা জানছি, বিদেশের কালচার গুলো জানছি, বিভিন্ন আফ্রিকার গোষ্ঠীর কালচার সম্পর্কে জানছি আমরা, আমাদের পলিটিক্যাল ইনফরমেশন গুলো আমরা এই মাস মিডিয়ার মধ্যে দিয়ে পাচ্ছি, এবং এডুকেশনাল ইনফরমেশন গুলো পাচ্ছি। এই মাস মিডিয়া বা এই সবগুলো থেকে সোসাইটি কি করে, সোসাইটির যে নাগরিক সে কিন্তু সচেতন হয়। যদিও এখনো মাস মিডিয়া গুলো অনেকটা বায়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিজেদের মতো করে বায়াস মানে নিজেদের পক্ষপাত করে করে খবরগুলোকে প্রকাশ করছে, কিন্তু এটা এক্সপেক্টেড নয়। তো হিস্টোরিক্যাল ইভালুয়েশন অফ মাস মিডিয়ার যদি একটা বিবর্তন দেখো, যে একদম যখন সোসাইটি যখন শুরু হচ্ছে, মানুষ যখন সমাজবদ্ধ হচ্ছে, তখন তো মাস মিডিয়া ছিল না। যত সময় গেছে, দিন গেছে, তারপরে মাস মিডিয়া গুলো ডেভেলপ করেছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই মাস মিডিয়া, বেসিক্যালি এই যে ইম্পর্টেন্ট অফ মাস মিডিয়া বা মাস মিডিয়ার ইম্প্যাক্ট গুলো আমরা করছি, এটা কোন ইউনিটের মধ্যে পড়ে বলো তো? এডুকেশনের বলতে পারবে? এডুকেশনাল টেকনোলজি। একদমই তাই, এডুকেশনাল টেকনোলজির মধ্যে এটা পড়ে। ঠিক আছে, তো আমাদের এডুকেশনাল টেকনোলজির পুরো বিষয়টা এখানে যুক্ত নয়, আমাদের এই মাস মিডিয়ার পার্টটা এখানে যুক্ত করা হয়েছে। তো এই মাস মিডিয়া গুলো বা এডুকেশনাল টেকনোলজি, যদি টেকনোলজির বিষয়টা পড়ো, দেখবে যে টেকনোলজি মানে আমরা ভাবি কি টেকনোলজি বলতে এরকম এই হার্ডওয়্যার, রিমোট, কম্পিউটার, ল্যাপটপ, এগুলোকে আমরা টেকনোলজি বুঝি, কিন্তু আমাদের প্রাচীন যুগ থেকেই টেকনোলজি ছিল। টেকনোলজি মানে হচ্ছে একটা প্রসেস, একটা সিস্টেম, একটা পদ্ধতি। ধরো যখন মানুষ গাছের ছালে লিখতো, সেটাকে আমরা টেকনোলজি বলবো না? আজকে তুমি এরোপ্লেনে চলছো, যখন মানুষ গাছের গুড়ি কেটে চাকা তৈরি করেছিল, সেটাকে আমরা টেকনোলজি বলবো না? অবশ্যই স্যার। সবটাই কিন্তু টেকনোলজি। টেকনোলজি মানে হচ্ছে একটা সিস্টেম যেখানে ইনপুট, প্রসেস, আউটপুট সব থাকে। ঠিক আছে, এবং সিস্টেমেটিক ভাবে পরিচালিত হয়। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের টেকনোলজি কিন্তু একদম প্রাচীন যুগ থেকেই ছিল। যখন তালপাতার উপর লেখা হতো, সেটাও টেকনোলজি, আর এখন আমি পেন ট্যাপের উপর লিখছি, এটাও টেকনোলজি। কিন্তু সেটা আমাদের এনসিয়েন্ট টেকনোলজি, আর এটা হচ্ছে আমাদের মডার্ন টেকনোলজি। এই হচ্ছে ডিফারেন্স, কিন্তু সবই টেকনোলজি। তো বেসিক্যালি প্রথমের দিকে এই যে মাস মিডিয়া বা গণমাধ্যমগুলোর কাজ কিভাবে হতো, এই বিভিন্ন শিক্ষা, বিভিন্ন উপদেশ, নীতি কথা, খবর, নিউজ কিভাবে পাওয়া যেত? ওরাল ট্র্যাডিশনের মধ্য দিয়ে। যীশু খ্রিস্টের জন্মের 3500 খ্রিস্টাব্দ আগে পর্যন্ত নলেজ বা জ্ঞান কিভাবে পাস হতো বলতো? নলেজ বা জ্ঞান লাভ করতো মানুষ স্টোরি টেলিং এর মধ্য দিয়ে। এই যে গুরুরা শিক্ষা দিত, গুরুরা মুখে বলতো, শিষ্যরা শুনে শুনে মুখস্থ করতো, যেটাকে বেদকে বলা হচ্ছে, যার অপর নাম শ্রুতি। তো স্টোরি টেলিং এর মধ্য দিয়ে জ্ঞান দেওয়া হতো, বিভিন্ন গানের মধ্য দিয়ে জ্ঞান দেওয়া হতো, ওরাল হিস্ট্রি থাকতো, মানে লোকের মুখে মুখে প্রচলিত ইতিহাস, তার মধ্য দিয়ে কিন্তু এই টেকনোলজিকে ফলো করে এভাবে কিন্তু মাস মিডিয়া কাজ করতো। তারপরে এলো রাইটেন ট্র্যাডিশন, মানুষ লিখতে শিখলো। সেটা কত? যীশু খ্রিস্টের জন্মের 3500 খ্রিস্টাব্দের আগে থেকে যীশু খ্রিস্টের জন্মের 15 শতক পর্যন্ত, এই সময়কালের মধ্যে মানুষ একটু একটু করে লিখতে শিখলো। তারা লেটার, অ্যালফাবেট এগুলো আবিষ্কার করতে শিখলো, বিভিন্ন বই করতে শিখলো। তো এর ফলে এই বইয়ের মধ্য দিয়ে কি হচ্ছে, আমাদের ইনফরমেশন বা জ্ঞান গুলো ট্রান্সফার হচ্ছে। তার পরবর্তীকালে একটা রিভ্যালুয়েশন আসে, সেটা হচ্ছে কি প্রিন্ট রিভ্যালুয়েশন বা ছাপাখানা আবিষ্কার হয়। আমরা জানি 1440 খ্রিস্টাব্দে গুটেনবার্গ হচ্ছে কি ছাপাখানা তৈরি করে। আজকে কিছু বলছো, নাহলে এটা অফ করো, মাইক্রোফোনটা অফ করো, মাইক্রোফোনটা অফ করেছি। তো ছাপাখানা আবিষ্কার,
স্লাইডটা দেখা যাচ্ছে না? আর কেউ? আচ্ছা, দেখা যাচ্ছে না, তো। দেখা যাচ্ছে, যাচ্ছে স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, কিন্তু কেউ হ্যাঁ, মাইক্রোফোন অন করে রেখেছে। হ্যাঁ, ওই শান্ত মনে মেবি মাইক্রোফোনটা অফ করে দাও একটু। যদি না দেখা থাকে একটু লেফট করে জয়েন করা হবে। ঠিক আছে। তো বেসিক্যালি আমরা কি দেখলাম, গুটেনবার্গ আর 1440 খ্রিস্টাব্দে সে কি করছে, ছাপাখানা আবিষ্কার করছে। এইখান থেকেই কিন্তু আমাদের এই মাস মিডিয়ার বা আমাদের মানে শিক্ষা ব্যবস্থার একটা রিভ্যালুয়েশন শুরু হয়, একটা বিপ্লব শুরু হয়। এখান থেকে ইনফরমেশন গুলো দ্রুত ছাপিয়ে চারিদিকে ছড়ানো শুরু হয়। এর উপর বেশ করে আমাদের প্রিন্ট মিডিয়া গুলো আসবে। এরপরে 1700 শতক এবং তার পরবর্তীকালে নিউজ পেপার আসে। এই নিউজ পেপার গুলো যেরকম ধরো আমরা এখন আনন্দবাজার পত্রিকা পড়ি, টাইমস ইন ইন্ডিয়া পড়ি, তো সেগুলো হচ্ছে এরকম নিউজ পেপার গুলো আছে। তারপরে পেনি প্রেস, পেনি প্রেস মানে ছোট ছোট প্রকাশনী শুরু হয়। এইভাবেই কিন্তু আমাদের মাস মিডিয়ার ডেভেলপমেন্ট শুরু হয়। কিন্তু এখানে দেখো, এখনো পর্যন্ত আমাদের কিন্তু ইলেকট্রনিক ডিভাইস আসেনি। তারপরে 19 শতকের পর থেকে আমাদের এখন 20 শতক পর্যন্ত, এরপরে এলো কি ইলেকট্রিক মিডিয়া। এই এবারে ইলেকট্রনিক চলে আসছে, যেটাকে আমরা মডার্ন টেকনোলজি বলছি। টেলিগ্রাফ আবিষ্কার হলো 1830 খ্রিস্টাব্দে লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য। রেডিও 20 শতাব্দীর শুরুর দিকে আবিষ্কার হলো। মাস মিডিয়ার মধ্যে দিয়ে রেডিও ব্রডকাস্ট হচ্ছে, বিভিন্ন নিউজ, এন্টারটেনমেন্ট, পাবলিক সার্ভিস রেডিওর মধ্যে দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই রেডিওতে ওয়েদার রিপোর্ট, এটা ওটা, বাজারের মূল্য, সোনার দাম, শেয়ার মার্কেটের সবই আগে রেডিওতেই মানুষ পেত, সেখান থেকে। তার পরবর্তীকালে টেলিভিশন এলো। টেলিভিশন কি, রেডিওটা ছিল হচ্ছে আমাদের অডিও মাস মিডিয়া। অডিও মাস মিডিয়াম মানে কি, এখানে রেডিও থেকে আমরা শুধু শুনতে পেতাম, কিন্তু টেলিভিশন যখন এলো, টিভি যখন এলো 20 শতকের মাঝামাঝি সময়ে, তখন হচ্ছে কি আমরা অডিও দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। ঠিক আছে। তো এইটা কিন্তু একটা মাস মিডিয়ামের ক্ষেত্রে একটা ইভালুয়েশন তৈরি করে দিয়েছে। তারপরে ডিজিটাল বা নিউ মিডিয়া এরিয়া, যেখানে 1990 সালে ইন্টারনেট এলো, 2000 সালে সোশ্যাল মিডিয়া এলো, 2004 সালে ইউটিউব এলো, মোবাইল টেকনোলজি এলো। এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের গণমাধ্যম বা মাস মিডিয়ার বিকাশটা শুরু হলো। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখো, একই রকম ভাবে এনশিয়ান কমিউনিকেশন কিরকম হতো, প্রাচীন যুগে কিভাবে মানুষ যোগাযোগ করতো, তখন হচ্ছে মৌখিক, বেদের অপর নাম শ্রুতি, বা এই যে ওরাল ট্র্যাডিশন ছিল, বেদ, এই যে আমাদের রামায়ণ, মহাভারত, পুরাণ, বিভিন্ন সংস্কৃতি মানে ফোকলোর বা সংস্কৃতি, স্টোরি টেলিং, বিভিন্ন নাটক, এগুলোর মধ্যে দিয়ে আমাদের কি বিভিন্ন আমাদের যে জ্ঞান, আমাদের নলেজ, আমাদের কালচার, এগুলোকে ট্রান্সফার করা হয়। পরবর্তীকালে ম্যানুস্ক্রিপ্ট বা পুঁথির কথা এলো, যেখানে আমাদের কি তালপাতার উপর লেখা হচ্ছে, প্লাম লিভস তালপাতার উপর লেখা হচ্ছে, মেটাল প্লেট মনো ধাতুর উপর লেখা হচ্ছে, হ্যাঁ, স্টোন বা পাথরের উপর লেখা হচ্ছে। এভাবেই আমাদের নলেজটাকে কিন্তু পরবর্তী প্রজন্ম ট্রান্সফার করছে। এই যে আমরা বিভিন্ন প্রাচীন গুহাতে গিয়ে ছবি পাই, চিত্র পাই, তাহলে সেগুলো থেকে আমরা কি নলেজ কথা বলছিলাম। হ্যাঁ, বলো। বলছি আমি রিসেন্ট জয়েন করেছি, এক দুদিন আগে। আমি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো সব শুনছিলাম ওই ফিলোসফিক্যাল ফাউন্ডেশন থেকে। তো যদি আরো ডিপলি একটু ডিসকাস করে দিতেন তাহলে একটু ভালো হতো। মানে ওপরে ভাষা তথ্যগুলো হয়ে যাচ্ছে, তো নোট ঠিক সবই ঠিক আছে, কিন্তু ডিসকাসটা আরো যদি একটু বেশি তথ্য দিতেন, মানে এগুলো কমন তথ্য হয়ে যাচ্ছে, তো আরো একটু যদি ডিপলি হতো। ওই কমন থেকেই আসবে, আর কমন থেকেই ভুল হবে, দেখে রেখো। ঠিক আছে, না না, বলছি ঠিক আছে। তো মিডিয়া গ্রোথ অফ পোস্ট, এরপরে কি কলোনিয়াল মিডিয়া ইনস্ট্রাকশন এলো। এরপরে কি হলো, মানে ইংরেজরা আমাদের ভারতে এলো এবং তারাই প্রথম প্রিন্ট মিডিয়া স্থাপন করলো। তোমরা জানো শ্রীরামপুর ত্রয়ীর নাম শুনেছো নিশ্চয়ই, হ্যাঁ। উইলিয়াম কেরি, মার্সম্যান, আরেকজনের নাম কি ছিল? তো এই তিনজন মিলে, কেউ জানো শ্রীরামপুর ত্রয়ী তিনজন, মানে শ্রীরামপুর, উইলিয়াম ওয়ার্ড, মার্সম্যান আর উইলিয়াম কেরি, তাই তো? তো এই তিনজন মিলে এসে, হ্যাঁ, এরা এসে কি করলো, আমাদের শ্রীরামপুরের কাছে একটা ছাপাখানা তৈরি করলো। তো সেখানে তাদের মূল উদ্দেশ্য কি, এই যে মানে খ্রিস্টানের শিক্ষা, মানে বাইবেলের শিক্ষা বা খ্রিস্ট ধর্মকে আমাদের ভারতে প্রচার করানো মূল উদ্দেশ্য। এবং সেইটা করতে গিয়ে সে দেখছে কি, ভারতে বাংলা ছাড়া কেউ পড়তে পারছে না, বাঙালিরা, হ্যাঁ, বা হিন্দি ছাড়া কেউ পড়তে পারছে না, সেই বাংলা ভাষায় লেখা শুরু হলো। এভাবেই কিন্তু প্রিন্ট মিডিয়া আমাদের ইন্ডিয়াতে শুরু হলো। টেলিগ্রাফ এলো, সিনেমা পরবর্তীকালে, তারপরে পরে 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 আমাদের কিন্তু এভাবে ডেভেলপমেন্ট হয়ে যায়, তোমরা জানো সবাই।
তো এই যে মাস মিডিয়াম বা মাস মিডিয়ার বৈশিষ্ট্য কি? প্রথমত হচ্ছে রিচ, অর্থাৎ অনেকজন মানুষের কাছে এই খবরগুলো খুব দ্রুত পৌঁছায়। তুমি পাহাড়ি এলাকায় থাকো, তুমি সমুদ্র এলাকায় থাকো, তুমি মরুভূমি এলাকায় থাকো, তুমি যেখানেই থাকো না কেন, মাস মিডিয়ার মধ্য দিয়ে কি খবরগুলো তোমার কাছে পৌঁছে যায়। দ্বিতীয় মাস মিডিয়ার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইমপার্সোনালিটি, অর্থাৎ এখানে মাস মিডিয়া যে নিউজ, যে ইনফরমেশন, যে তথ্যগুলোকে মানুষকে দেবে, সেই তথ্যগুলো যাতে ইমপার্সোনালিটি হয়, অর্থাৎ আমার ব্যক্তিগত মতামত, আমি যা ইনফরমেশন পেয়েছি, যা তথ্য পেয়েছি, সেটাই আমি রিপ্রেজেন্ট করব। আমার ব্যক্তিগত মতামত সেটা আমি কিন্তু দেব না, যেটা হচ্ছে মিডিয়াগুলো এখন বেশি করে করছে। এটা একটা মিডিয়ার খুব মানে খারাপ দিক, যে ইনফরমেশন গুলোকে লোকের সামনে না তুলে নিজেদের মতামত গুলোকে তুলছে। সেটা কিন্তু মিডিয়ার বৈশিষ্ট্য নয়। মিডিয়ার বৈশিষ্ট্য হচ্ছে কি ইমপার্সোনালিটি থাকবে, তারা নৈব্যক্তিক থাকবে, কারণ তারা কাউকে সাপোর্ট করবে না, তাদের কাজ হচ্ছে তথ্যগুলোকে পৌঁছে দেওয়া। এবং মাস মিডিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্পিড, খুব তাড়াতাড়ি র্যাপিডলি আমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এখন তো আমরা 1 সেকেন্ডের মধ্যে আমরা বিভিন্ন ইনফরমেশন গুলো পেয়ে গেছি। এবং এই মাস মিডিয়ার আরেকটা ওয়ে হচ্ছে যে এর প্রোডাকশন কস্টটা কিন্তু, এক্সপেন্সিভ কস্টটা কিন্তু একটু লো হয়। কারণ এই যে প্রিন্ট মিডিয়া গুলো দেখো, তুমি নিউজ পেপার 4 টাকা 5 টাকায় পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বিভিন্ন নিউজ চ্যানেল গুলো থেকে টিভি দেখছো, সেখানে কোনো খরচ রাখছে না, সেখান থেকে বিভিন্ন অ্যাডভার্টাইজের মধ্যে দিয়ে ওরা রেভিনিউ জেনারেট করে নিচ্ছে, তোমার কাছ থেকে কোনো কিছু নিচ্ছে না। তো বেসিক্যালি এটা কিন্তু লো কস্টে প্রচুর সংখ্যক মানুষকে একসঙ্গে শিক্ষা দেওয়া যায়, এবং এটা স্ট্যান্ডার্ডাইজ। অর্থাৎ মাস মিডিয়া, আমরা মিডিয়াকে এখন মানে গণতন্ত্রের 4 নম্বর একটা পিলার হিসেবে ধরি, স্তম্ভ হিসেবে ধরি। তো বেসিক্যালি কেন, সে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করে, এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এগুলো হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। মাস মিডিয়ার যে টাইপ গুলো যদি দেখো, প্রথমত হচ্ছে প্রিন্ট মিডিয়া কি? এই নিউজ পেপার, ম্যাগাজিন, বই, হ্যাঁ, এই বুকলেট, ব্রাউজার, নিউজ লেটার, পাম্পলেটার, এগুলো। ব্রডকাস্ট যদি দেখো, এই রেডিওতে যে FM, AM, স্যাটেলাইট রেডিও, ইন্টারনেট রেডিও, টেলিভিশনের ক্ষেত্রে যদি দেখো কেবল, স্যাটেলাইট, IPTV, এই যে লাইভ স্ট্রিমিং হয়, এগুলো হচ্ছে সবই মাস মিডিয়ার মধ্যে। ডিজিটাল বা নিউ এরিয়াতে ইন্টারনেট বা ওয়েবসাইট, ব্লগ, ফোরাম, বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন কোনো কিছু বিষয়ে প্রশ্ন জানো না, উত্তর খুঁজে পাচ্ছ না নেটে সার্চ করলে, তাহলে এটা কিন্তু, এগুলো কিন্তু এক ধরনের মাস মিডিয়া। ডিজিটাল বা নিউ মানে এই ইন্টারনেট ওয়েবসাইট থেকে যে আমরা বিভিন্ন ব্লগ পড়ছি, খবর নিচ্ছি, বিভিন্ন ইনফরমেশন জানছি, নলেজ জানছি, সেগুলো কিন্তু এর মধ্যে পড়ে। সোশ্যাল মিডিয়া কি? এই ইন্টারনেটের মধ্যে কি বলছে, ওয়েবসাইট, ব্লগ, ফোরামস, পডকাস্ট, এগুলো পড়ছে। আর সোশ্যাল মিডিয়ামের মধ্যে পড়ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, এগুলো। স্ট্রিমিং সার্ভিসের মধ্যে যদি দেখো তুমি, নেটফ্লিক্স, অ্যামাজন বা ডিজনি, এগুলো থেকে বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট আছে। কেউ কিছু বলবে না? হ্যাঁ স্যার। স্যার ওই পামলেটটা কি জিনিস? ওই লিভলেট টাইপেরই আর কি, ব্রাউজার, এই যে ছোট ছোট বিষয়গুলো যেগুলোর মধ্যে থাকে, মানে নিউজ ম্যাগাজিন বা এগুলো যেরকম বড় হয়, এই নিউজ লেটার, পাম্পলেট বা ব্রাউজার, সেগুলো হচ্ছে ছোট ছোট লিভলেট মতো, লিভলেট টাইপের ছোট ছোট, মানে 3-4 পাতার, 2 পাতার, এরকম কিছু বিষয়। ঠিক আছে। এরপর মোবাইল অ্যাপ, নিউজ, আমরা বিভিন্ন রকম নিউজ অ্যাপ, এডুকেশনাল অ্যাপ, ভিডিও গেমিং এর মধ্যে দিয়ে আমরা ইনফরমেশন পাচ্ছি। এছাড়াও ট্র্যাডিশনাল বা প্রথাগত আদার মিডিয়ার মধ্যে থাকে সিনেমা বা ফিল্ম, আউটডোর মিডিয়া, পোস্টার, এই যে পোস্টার বলছি, বিলবোর্ডস, পাবলিক স্পিকিং ইভেন্ট, মানে আমরা বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিকার বিষয়ে শুনতে যাই না, সেগুলোও কিন্তু মাস মিডিয়ার মধ্যে পড়ছে। এই মাস মিডিয়ার যদি বৈশিষ্ট্য দেখো, তাহলে কি দেখবে? অডিয়েন্স ডাইভার্সিটি। এখানে বাচ্চা থেকে বুড়ো, ছেলে মেয়ে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার কাছেই কিন্তু ইনফরমেশনটা পৌঁছচ্ছে। আগে যেরকম কি, যদি কোনো মানুষ মনে করতো যে মেয়েদের শিক্ষা দেওয়া যাবে না, কোনো দেশ মনে করতো বা কোনো কালচার মনে করতো, তারা মেয়েদের কাছে শিক্ষাটা পৌঁছতেই পারতো না। মাস মিডিয়া হচ্ছে কিন্তু হেটেরোজিনিয়াস অডিয়েন্স থাকে, লার্জ অ্যান্ড হেটেরোজিনিয়াস। হেটেরোজিনিয়াস মানে কি? বৈচিত্র্যপূর্ণ, আলাদা আলাদা। এখানে ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, এখানে যে কোনো জাতির লোক থাকতে পারে, যে কোনো ধর্মের লোক থাকতে পারে, যে কোনো এজের লোক থাকতে পারে। তো হেটেরোজিনিয়াস গ্রুপ, ঠিক আছে, এগুলোর মধ্যে দিয়ে বসে তুমি পাহাড়ি এলাকায় থাকতে পারো, যেখানে থাকতে পারো। তো এর মধ্যে দিয়ে অডিয়েন্সটা কিন্তু এর ডাইভার্সিফাই হয়। এবং ইন্টারাকশন টাইপ, বেসিক্যালি আমরা এই ইন্টারাকশন টাইপ মানে এই যে ইন্টারাকশনটা করে মাস মিডিয়া, বেসিক্যালি ইমপার্সোনালিটি, যেটা আমরা আলোচনা করলাম, আর যাচ্ছি না। কমিউনিকেশন টাইলসটা কিরকম হয় মাস মিডিয়ার ক্ষেত্রে? মাস মিডিয়ার ক্ষেত্রে বেশিরভাগ কমিউনিকেশনটাই হয় ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি মানে কি? তুমি যখন নিউজ পেপারে একটা নিউজ দেখছো বা নিউজ চ্যানেলে একটা নিউজ দেখছো, সেখানে রিপ্রেজেন্ট করছে একজন, কিন্তু পৌঁছচ্ছে কতজনের কাছে?
সবার কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ইনফরমেশন ফ্লো ফ্রম এ সিঙ্গেল সোর্স, একটা সোর্স থেকে একটা জায়গা থেকে ইনফরমেশনটা যাচ্ছে কিন্তু সমস্ত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ওয়ান টু মেনি, একজনের থেকে অনেকজনের উপর এটা পড়ে যাচ্ছে। এবং এই মাস মিডিয়া গুলো অর্গানাইজ করার জন্য আমাদের কিন্তু টেকনোলজির উপর ডিপেন্ড করতে হয়। এখানে একটা অর্গানাইজেশনের প্রয়োজন হয়, ঠিক আছে। ইনফরমেশন গুলোকে ফিল্টারিং করে এরা, গেট কিপিং, অর্থাৎ সমস্ত রকম ইনফরমেশন কিন্তু মাস মিডিয়ার মধ্যে দিয়ে প্রকাশ হয়। মাস মিডিয়ার যে বিষয়গুলো সত্যতা যাচাই করে তবেই কিন্তু প্রকাশ করা হতো। আগে যখন এখন বলা হয় না, নিউজ পেপার দেখবে বলছে যে এই ভিডিওর সত্যতা যাচাই করেন। সত্যতা যাচাই না করে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় পাবলিকের কাছে? কারণ পাবলিক তো নিউজ চ্যানেলটাকে বিশ্বাস করে, যে কোনো নিউজ চ্যানেলকে কে বিশ্বাস করে? যেখানে দিচ্ছে মানে নিউজে দেখাচ্ছে মানে পেপারে দিয়েছে মানে ভালো হবে, সঠিক হবে। তো বেসিক্যালি এই যে ইনফরমেশন ফিল্টারিং বা গেট কিপিং, যেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে এই খবরটা সত্য না মিথ্যা যাচাই করি, তারপরে পাবলিকের কাছে বা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। এটা কিন্তু মাস মিডিয়ার বৈশিষ্ট্য। পজিটিভ ইম্প্যাক্ট কি শিক্ষাক্ষেত্রে আমরা কেন পড়ছি মাস মিডিয়া? আমরা তো এডুকেশনের স্টুডেন্ট। এই মাস মিডিয়া পজিটিভ ইম্প্যাক্ট কি? আমাদের এনহান্স অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ আমাদের অ্যাক্সেসিবিলিটি আমার কাছে দরজা খুলে দিয়েছে সমগ্র বিশ্বের নলেজ সম্পর্কে জানা, সমগ্র বিশ্বের জ্ঞান সম্পর্কে জানা। সমস্ত যে কোনো জায়গায় থাকো, তুমি রিমোট এরিয়ায় থাকতে পারো, পাহাড় পর্বত যেখানে থাকতে পারো, সমভূমিতে থাকতে পারো, তুমি স্কুলে থাকতে পারো না থাকতে পারো, পড়াশোনা করতে পারো না করতে পারো, সবাই কিন্তু এখান থেকে ইনফরমেশন পাবে, অ্যাক্সেসিবিলিটি পাবে, ঠিক আছে। এবং ডাইভার্স লার্নিং সোর্স, এখানে আমরা মাস মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে মাল্টিমিডিয়া সোর্স পাই। ভিডিও থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পেতে পারি, বিভিন্ন অডিও থেকে, ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট থেকে, আমি কোনো ব্লগ পড়লাম, প্রিন্ট মেটেরিয়াল নিলাম সেখান থেকে। এছাড়াও আমাদের যে সাম্প্রতিক বিশ্বে যা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করছে, গ্লোবাল অ্যাওয়ারনেস, বিশ্ব সম্পর্কে সচেতন হচ্ছি। এই যে আমরা এখন কি গ্লোবাল সিটিজেনশিপ হিসেবে কাজ করছি, হ্যাঁ, রবীন্দ্রনাথ শিক্ষা চিন্তায় এটা রিফ্লেক্ট হচ্ছে, গ্লোবাল সিটিজেনশিপ। তো বেসিক্যালি এখানে আমাদের কি, এখানে আমাদের বিশ্বে কি ঘটছে সেটাও কিন্তু আমাদের উপর ইম্প্যাক্ট করছে। তো আমাদের এই গ্লোবাল অ্যাওয়ারনেস দরকার, কারেন্ট অ্যাফেয়ার্স দরকার, সেগুলো আমরা কিন্তু মাস মিডিয়া থেকে পাচ্ছি। মাস মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম ডিজিটাল লিটারেসি স্কিল পাচ্ছি, রিসার্চ লেভেলের ইনফরমেশন পাচ্ছি, যার মধ্যে দিয়ে আমার কি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এই মাস মিডিয়া হচ্ছে লাইফ লং লার্নিং এ সাহায্য করে। লাইফ লং লার্নিং মানে কি? জীবনব্যাপী শিক্ষা, জীবনব্যাপী শিক্ষা, এটা মাস মিডিয়া সাহায্য করে। এইবার বলো তো, মাস মিডিয়ার যে আমরা এডুকেশন গুলো পাই সেটা ইনফরমাল, ফর্মাল না নন ফর্মাল এডুকেশনের মধ্যে পড়বে? মাস মিডিয়া থেকে তুমি কিছু শিখলে, সেই শিক্ষাটা ইনফরমাল এডুকেশনের মধ্যে পড়বে, নন ফর্মাল এডুকেশনের পড়বে না ফর্মাল এডুকেশনের মধ্যে পড়বে? ইনফরমাল। ইনফরমাল, নন ফর্মাল, কথা বহির্ভূত। একদমই তাই। আমরা যদি অনলাইন থেকে বেসিক্যালি ইনফরমালের একটা টাইপ হচ্ছে নন ফর্মাল, ঠিক আছে। যখন আমরা মাস মিডিয়া থেকে বা এই গণমাধ্যম থেকে টেকনোলজি আমরা ইউজ করছি ইনফরমেশন গ্যাদার করার জন্য, সেটা বেসিক্যালি নন ফর্মাল হয়ে যায়, ঠিক আছে। টেকনোলজি হচ্ছে মিডিয়াম হিসেবে কাজ করে, নন ফর্মাল হয়ে যায়। সাধারণত আমরা এটাকে নন ফর্মাল বলতে পারি। এছাড়াও আমাদের টিচার প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তুমি একটা মোটিভেশন ভিডিও দেখছো, তুমি একটা বড় ব্যক্তির স্পিচ শুনছো, তার লেখা পড়ছো, তোমার মধ্যে কিন্তু মোটিভেশন হবে, তুমি এনগেজ হবে কাজে। তো এগুলো হচ্ছে আমাদের কিন্তু ইমপ্যাক্ট। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে মাস মিডিয়াকে আমরা তো ইনফরমাল এজেন্সি হিসাবেই পড়েছি, হ্যাঁ, সেক্ষেত্রে নন ফর্মাল কি করে হচ্ছে? দেখো নন ফর্মাল এর ক্ষেত্রে আমরা বলতে পারি ডিসটেন্স এডুকেশন, ওপেন এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন, এগুলোকে আমরা রাখতে পারি, কিন্তু মাস মিডিয়াকে তো ইনফরমাল এডুকেশনের মধ্যে রাখা হচ্ছে না। দেখো বেসিক্যালি আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে, ধরো নিউজ চ্যানেল থেকে, পেপার থেকে যেগুলো পেলাম সেগুলো আমরা ইনফরমাল হিসেবেও ধরতে পারি। কিন্তু এই যে মডার্ন এখন টেকনোলজি ইউজ হচ্ছে, বিশেষ করে তুমি যদি স্বয়ংপ্রভা এদের স্কিম গুলো দেখো, এরা হচ্ছে কি বলতো, এই স্বয়ংপ্রভা বিশেষ করে এদের 40টা ডিটিএইচ চ্যানেল আছে, টিভিতে 40টা ডিটিএইচ চ্যানেল আছে, যেখান থেকে তোমাকে বিভিন্ন রকম ইনফরমেশন দেয়, বিভিন্ন রকম কাজের ভিডিও দেয়, ঠিক আছে। তো এটা নন ফর্মাল এবং ইনফরমাল দুটোর মধ্যেই পড়তে পারে, যদি অপশন থাকে বোথ তাহলে বোথই হবে, হ্যাঁ। এবং বেসিক্যালি যদি তুমি প্রিন্টিং মিডিয়ার দিক থেকে দেখো, প্রিন্টিং মিডিয়া বা নিউজ চ্যানেল, তাহলে দেখবে যে ঠিক আছে এগুলো ইনফরমালের মধ্যেই পড়বে। আবার যদি এখানে তো স্যার বলছিলাম, এখানে তো কিন্তু ডাইরেক্টলি ব্যাপারটা থাকছে না, এখানে তো ইনডাইরেক্টলি ব্যাপারটা থাকছে। আরে ব্যাপারটা দেখো, ইনফরমাল, নন ফর্মাল আর ফর্মাল, এগুলো কি তুমি অ্যাকুরেট ভাবে ভাগ করা যায়? তুমি বলো, তুমি স্কুলে গিয়ে নন ফর্মাল এডুকেশন, ইনফরমাল এডুকেশন পাও না? তুমি প্রার্থনা করছো, সেখান থেকে ইনফরমাল এডুকেশন পাচ্ছ না?
এটা তোমার ফর্মাল এডুকেশন? বেসিক হ্যাঁ তুমি স্যার বন্ধু বুঝলাম, কিন্তু স্যার হ্যাঁ, মানে আমরা গ্রাজুয়েশনের সময়ও আমরা পড়েছি যে এই ইনফর্মাল এডুকেশনের পার্ট হিসেবে মাস মিডিয়াকে আমরা পড়েছি এডুকেশনাল টেকনোলজির মধ্যেই গ্রাজুয়েশনে। কিন্তু ওই ইনফর্মাল। ব্যাপারটা আমি বলছিলাম যে এটা যদি কোশ্চেনটা আসে তো আমরা হ্যাঁ, কি করবো সেখানে, ফরম্যাল ঠিক না আছে, ইনফরম্যাল নর্মাল না যদি নন আসে, ফরম্যাল? হ্যাঁ হ্যাঁ, নর্মাল যদি প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার এগুলোর উপর বেস করে এলে তাহলে অবশ্যই ইনফর্মাল হবে। আর যদি স্বয়ংপ্রভা এগুলোর উপর বেস করে আসে তাহলে কিন্তু নন ফর্মাল হবে। তবে একটা বিষয় যে থ্যাংক ইউ স্যার। টেকনোলজি আর ইনফর্মাল হচ্ছে কি বলতো, নন ফর্মাল আর একটা তুমি একটা ভালো পয়েন্ট আউট করেছো, তুমি সবসময় মনে রাখবে নন ফর্মাল মানে কি বলতো, তোমাকে কিন্তু একটু সার্টিফিকেটও দেবে। তুমি যে প্রিন্ট মিডিয়া থেকে বা নিউজ পেপার থেকে পড়েছো সেখান থেকে তুমি কিন্তু সার্টিফিকেট পেলে না, তো নলেজ পেলে, ইনফরমেশন পেলে, সার্টিফিকেট পেলে না। তো সেক্ষেত্রে সেটা ইনফর্মালের মধ্যে পড়বে, যেটা তুমি মানে বলতে চাইছো একদম। আর যদি যদি ধরো কোথাও থেকে সার্টিফিকেট দিচ্ছে, যেটা ধরো তুমি ওই মক্স থেকে কোনো প্রভাব কোর্স করছো, স্টাম থেকে কোনো কোর্স করছো, সেগুলো তুমি ইউটিউবেই করবে, সেগুলোই তুমি মানে ফোন থেকেই করতে পারবে, সেগুলো ক্ষেত্রে সার্টিফিকেট পাবে, সেটা কিন্তু নন ফর্মালের মধ্যে পড়বে। আছে কিছু বিষয় এখানে আমার এই আলোচনা, ওই যে এইখানটা এই জায়গাগুলো আছে, এই মক্স, ইবুক, রিসার্চ যেটা হবে এগুলো আলোচনা আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক তো আছে, বেসিক্যালি থ্যাংক ইউ স্যার। ডিফারেন্স, রোল অফ ডিফারেন্স মাস মিডিয়া ইন এডুকেশন, মাস মিডিয়ার ডিফারেন্স কি কি? মাস মিডিয়া থাকে টেলিভিশন, এডুকেশনাল চ্যানেল যেরকম ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, বিভিন্ন রকম ডকুমেন্টারি, নিউজ প্রোগ্রাম, ডিস্টেন্স লার্নিং এর যে পডকাস্ট হয়, এই যে বললাম এই ডিস্টেন্স লার্নিং পডকাস্ট, এটা হচ্ছে স্বয়ংপ্রভা। এখানে 40টা ডিটিএইচ চ্যানেল থাকে, এখান থেকে কিন্তু এডুকেশনাল কন্টেন্ট গুলো প্রোভাইড করা হয়, ঠিক আছে। তো এই ডিস্টেন্স লার্নিং পডকাস্ট হলেই তখন এটা আবার নন ফর্মাল মধ্যে পড়ে যাবে। তো হ্যাঁ এগুলো স্যার, তখন নন ফর্মাল হয়ে যাবে। হ্যাঁ, নিউজ পেপার ম্যাগাজিন থেকে আমরা কারেন্ট ইভেন্ট গুলো, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে জানতে পারি, এডুকেশনাল রিপোর্ট গুলো সম্পর্কে জানতে পারি, বিভিন্ন রিসার্চ আর্টিকেল পাই, ডিবেট প্ল্যাটফর্ম একটা তৈরি করে। রেডিও থেকে আমরা বিভিন্ন রকম ব্রডকাস্ট, ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রাম, নিউজ আপডেট, পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট, এইসব বিষয়গুলো আমরা পেয়ে থাকি। সোশ্যাল মিডিয়া কি করে? সোশ্যাল মিডিয়া আমাদের অন্য ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করতে সাহায্য করে। ধরো তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, আমার ফোন নাম্বার নেই, মেল নেই, তুমি কি করবে? ফেসবুকে গিয়ে সার্চ করবে, সেখানে দেখবে যে আসে কিনা। তো বেসিক্যালি এইভাবে একটা কমিউনিকেশন তৈরি করা হয় সোশ্যাল মিডিয়া মূলত দিয়ে। সিনেমা, ফিল্মস থাকে, ইন্টারনেট, ওয়েবসাইট, ব্লগ, ফোরাম, এই যে অনলাইন কোর্স গুলো হয়, যেমন মক্স বলছি, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এই ইবুক, রিসার্চ, ডিবেট, কোলাবোরেটিভ লার্নিং, যে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম গুলো থাকে, ঠিক আছে, ওই স্বয়ংপ্রভা, খান একাডেমি, এগুলো সব কোলাবোরেটিভ লার্নিং এর মধ্যে পড়ে। একাডেমিক ডিসকাশন, এগুলো হচ্ছে সবই কিন্তু মাস মিডিয়ার মধ্যে যুক্ত। তো বেসিক্যালি মাস মিডিয়া কিন্তু আমরা যে মানে টেলিভিশন পর্যন্ত সীমাবদ্ধ এটা নয়, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া টিডিয়া সবই এখন মাস মিডিয়ার মধ্যে যুক্ত হয়ে গেছে। তো ফিউচার ট্রেন্ড ইন মাস মিডিয়ার বর্তমানে ভবিষ্যতে কি কি ট্রেন্ডিং যে চলছে? পার্সোনালাইজড লার্নিং। এখন বিভিন্ন আইআইটি গুলো, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন গুলো, তারা 2 মাস, 1 মাস, 3 মাসের একটা করে কোর্স করছে, যেখানে তুমি এআই ডিভাইড বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করবে, সেখান থেকে তোমার প্রয়োজন অনুযায়ী কোর্সগুলোকে এনরোল করবে, এবং সেই কোর্সটা তুমি একা একা করতে পারবে। পার্সোনালাইজড লার্নিং মানে নিজে একা একা পড়ছো। এই ধরো এই এখানে এতজন পড়ছো, সবাই আলাদা আলাদা জায়গায় আছো, কিন্তু একা একা করে পড়ছো, ঠিক আছে। বিভিন্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর, আর্গুমেন্টেড রিয়েলিটি, এআর, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এবং আর্গুমেন্টের ক্ষেত্রে যুক্ত হয়। ডেটা অ্যানালাইটিক্স এর বিভিন্ন রকম সফটওয়্যার ডেভেলপড হয়েছে। ইন্টারাকশনটাকে বাড়ানোর জন্য বিভিন্ন রকম মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এরা সব বিভিন্ন রকম এআই টেকনোলজি ডেভেলপ করছে। এবারে হাইব্রিড মডেল অফ লার্নিং এর, অনলাইন লার্নিং এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, অফলাইন লার্নিং এরও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, ঠিক আছে। এবং অনলাইন লার্নিংটা পুরোপুরি, ধরো তুমি এখন কম্পিটিটিভ পড়ছো বলে যথেষ্ট ম্যাচিওর, সবাই পড়াশোনা করেছে অনেক দূর, সবাই সিরিয়াস, তাই অনলাইনটা তাদের জন্য ইফেক্টিভ। কিন্তু আমি যদি বলি একটা 3 পাস করা, 4 পাস করা বা 5 এ পড়া বা মাধ্যমিকে পড়া ছেলেকে আমি অনলাইনে সবটা পড়াবো, সেটা কিন্তু হবে না। তাহলে আমরা তার জন্য অনলাইন ইফেক্টিভ, অফলাইন ইফেক্টিভ। তো বেসিক্যালি এরা একটা হাইব্রিড মডেলের কথা বলছে, যে যেখানে অনলাইন এবং অফলাইন দুটোকে মার্জ করে, মিক্সড করে আমরা কিন্তু এটা তৈরি করতে পারি। বিভিন্ন গেমিফিকেশন, মানুষ খুব মোবাইলে আসক্ত হচ্ছে, এই জন্য বলছে কি যে মোবাইল যখন সেই গেম খেলছে তখন শিশুকে এমন এডুকেশনাল গেম দেওয়া, যেই সব গেম খেললে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে। বিভিন্ন যদি পাজল সলভ করে, সে যদি চেস খেলে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলোকে যদি করে, কালার ম্যাচ করে, তাহলে দেখবে তার কিন্তু আইকিউ ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, তার ইম্প্যাক্ট করছে একটা। তো বেশি অযথা খারাপ সময় ইউজ করবে, হচ্ছে এই গেম গুলো এডুকেশনাল কন্টেন্ট একেবারে। মাইক্রো লার্নিং এই যে বললাম, শর্ট ফোকাসড লার্নিং মডিউল ডেলিভার ভায়া মোবাইল ডিভাইস ফর ওয়ান অন দ্য গো কনসেপ্ট,
বেসিক্যালি মাইক্রো লার্নিং মানে এই যে ইউটিউবে আমরা ছোট ছোট ভিডিও পাই সেগুলোর উপর কথা বলা হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া মানে তোমরা জানো যে যেগুলো প্রিন্টেড মেটেরিয়াল। প্রিন্টেড মেটেরিয়াল মানে কি, যেখানে এই যে নিউজ পেপার সেটাকে আমরা প্রিন্টেড মেটেরিয়াল বলছি। আমরা বই যে ব্যবহার করি, যে বই, সেই বুককে প্রিন্টেড মিডিয়া বলছি। আমরা ম্যাগাজিনকে বলছি। এর কি কি বৈশিষ্ট্য থাকে বলতো? একটা হচ্ছে টাঙ্গিবিলিটি, ফিজিক্যাল ফ্রম ইজিলি এন্ড প্রবাবিলিটি এন্ড রেফারেন্স। বেসিক্যালি এটা বেসিক্যালি টাচ করা যায় এবং পড়া যায়। পার্মানেন্স, contents is printed and generally last over time, allow it to repeat reading and achieving. বেসিক্যালি প্রিন্ট মিডিয়ার সুবিধা কি, তুমি যখন একটা কোনো বই কিনলে, যখন তুমি একটা নিউজ পেপার নিলে, সেটা তুমি বারবার পড়তে পারবে, রিপিট করতে পারবে। এবং এখানে যে প্রিন্ট মিডিয়া গুলোর ক্রেডিটেবিলিটি বা গ্রহণযোগ্যতাটা একটু বেশি থাকে। যে এডিটর থাকে, যে এডিটোরিয়াল প্রসেস থাকে, যে জার্নাল থেকে প্রকাশিত হয়েছে, যে ধরো আনন্দবাজার থেকে প্রকাশিত হয়েছে, টাইমস অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত, দা হিন্দু থেকে প্রকাশিত হয়েছে, তাহলে এই জার্নালিস্টিক এদের কিন্তু স্ট্যান্ডার্ড আছে এবং অ্যাক্সেসিবিলিটি। এটা অ্যাক্সেস করার জন্য, এটাকে নেওয়ার জন্য তোমার কোন রকম ইলেকট্রিক ডিভাইসের প্রয়োজন হয় না, কোন রকম ইন্টারনেট প্রয়োজন হয় না। তুমি বাজারে গেলে 2-5 টাকা দিলে তোমার কাছে প্রিন্টেডটা চলে যাবে। তো এই প্রিন্টেড মিডিয়া বা এই যে নিউজ পেপার, এই কিন্তু আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রিভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফর্মাল ডেফিনেশন কি স্যার বলছি যে ওই যে মোক্স তারপরে স্বয়ংপ্রভা এগুলো বললেন না, এগুলো একটু সালগুলো মেনশন করে দিন না, মানে কবে থেকে স্টার্ট হয়েছে, একটু সুবিধা হয় তাহলে। ঠিক আছে, তাহলে ওই মক্সের কিছু ভিডিও তোমাদের অ্যাপে আপলোড করে দেবো, ওর ভিডিও করা আছে, ঠিক আছে। ঠিক আছে, আর যদি পরে সময় অবশ্যই করে দেবো। এখানেও কিছু আছে, কিছু বিষয় অল্প, হয়তো বেশি নেই, কিন্তু ঠিক আছে, ওইটা তোমাদের ওই মক্স, স্বয়ংপ্রভা, ওই 3টে আমি এনরোল করে দেবো, ইনফর্ম করে। প্রিন্ট মিডিয়া ইজ রেফার্ড টু এ কমিউনিকেশন থ্রু ভেরিয়াস ফর্ম অফ প্রিন্টেড পাবলিকেশন। প্রিন্ট মিডিয়া কি করে? মানুষের সঙ্গে কমিউনিকেশন করে, যোগাযোগ করে, কিসের মধ্যে দিয়ে? থ্রু ভেরিয়াস প্রিন্টেড পাবলিকেশন, যেরকম নিউজ পেপার, ম্যাগাজিন, বুক, পমফ্লেট আর নিউজ লেটার, এরকম ভাবে, ঠিক আছে। আর এই জায়গাগুলো যাচ্ছি না। বেসিক্যালি প্রিন্ট মিডিয়ার যদি তুমি ইভালুয়েশন দেখো, ইভালুয়েশন দেখবে যে প্রথমত হচ্ছে এই যে বললাম, সেই যে টাইম ফ্রেমটা আলোচনা করেছিলাম, হ্যাঁ, 3520 বিফোর খ্রিস্টাব্দের পর থেকেই কিন্তু ইজিপ্টে, রোমানে, এখানে বিভিন্ন জায়গায় এখানে কিন্তু মানে লেখার কালচার শুরু হয়, বিভিন্ন অ্যালফাবেট আবিষ্কার শুরু হয়, হ্যাঁ। তার পরবর্তীকালে চায়না, মানে কোরিয়া, এরা হচ্ছে পুরনো কিছু নোবেল বুক আবিষ্কার করে, ধর্মীয় কিছু গ্রন্থ এরা লেখা শুরু করে, হ্যাঁ। তো বেসিক্যালি মূল যে এরিয়া ওর, সেটা হচ্ছে আমাদের গুডেনবার্গের ছাপাখানা আবিষ্কার, ওই সময়কালটা থেকে হচ্ছে এর মূল এরিয়া। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে 1840 খ্রিস্টাব্দে, এবং আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যে শ্রীরামপুর ত্রয়ী, ওখান থেকে কিন্তু শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে বিষয়গুলো আছে, আলোচনা করছি। টাইপ অফ প্রিন্ট মিডিয়া, ডেলি, উইকলি বিভিন্ন রকম নিউজ পেপার গুলো পাচ্ছি আমরা, যেরকম টাইমস নিউ ইয়র্ক টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ। রিটেন ওয়ার্ক, এগুলো সব লেখার আকারে থাকে। বিভিন্ন যে টেক্সট বুক গুলো আমরা ইউজ করি, বিভিন্ন গল্পের বই, বিভিন্ন কবিতা, এখান থেকে যে আমরা ইনফরমেশন বা নলেজ গুলো পাই, বিভিন্ন নোবেল, একাডেমিক বুক, এনসাইক্লোপিডিয়া, এটা মনে রাখবে। এই যে এনসাইক্লোপিডিয়া, এইটা কিন্তু একটা প্রিন্ট ভার্সন, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রিন্ট ভার্সন, মনে রাখবে। এটা এনসাইক্লোপিডিয়ার আমরা এখন এনসাইক্লোপিডিয়া বলতে কি বুঝি? অনলাইনে পাই না এনসাইক্লোপিডিয়া, তো অনেক ভাবে, কিন্তু বেসিক্যালি এনসাইক্লোপিডিয়াটা যখন তৈরি হয়, তখন কিন্তু এগুলো প্রিন্টেড ভার্সন ছিল, ঠিক আছে। একটা বই থাকতো বড় বড় মোটা মোটা, সেখানে সবকিছু লেখা থাকতো, যেটা কি সেটা কি, এর মানে কি, যেরকম ডিকশনারি, বিশ্বকোষ, মানে বিশ্বকোষই, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ওটা প্রিন্টেড আকারেই থাকতো। এখন যেরকম ডিজিটাল হয়ে গেছে, সেটা কিন্তু প্রিন্টেড আকারেই থাকতো, ঠিক আছে। এবং যেরকম ডিকশনারি গুলো, প্রিন্টেড মিডিয়ার প্রথম বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে পোর্টেবিলিটি, অর্থাৎ এটা আমরা ইজিলি বিভিন্ন জায়গা থেকে ক্যারি করতে পারি, এবং ইন্টারনেট পাওয়ার ছাড়া যে কোনো জায়গায় আমি কিন্তু করতে পারি। লো কস্ট, খুব কম খরচে আমরা এখান থেকে পেতে পারি, এবং সেলফ পেস্ট লার্নিং, নিজের মতো করে, নিজের সময় মতো করে আমি পড়তে পারবো, ঠিক আছে। এবং লংজিবিলিটি, বেসিক্যালি ফিজিক্যাল কপি ক্যান বি স্টোর অ্যান্ড রেফারেন্স ওভার লং পিরিয়ড অফ টাইম। এই যে ফিজিক্যাল কপিগুলো, এই যে নিউজ পেপারের কপিগুলো আমরা কিন্তু বিভিন্ন দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখি। বিভিন্ন রকম পেপার কাটিং এর শখ থাকে, তারা এই করতে পারে। এবং বেসিক্যালি নিউজ পেপারে একটা ভিজুয়াল অ্যাপিয়ারেন্স থাকে, যেরকম রেডিওতে আমরা কিন্তু কোনো রকম ভিজুয়াল অ্যাপিয়ারেন্স ছিল না, কিন্তু নিউজ পেপারে কিছু কিছু ছবি থাকে, কিছু ইলিস্ট্রেশন থাকে, কিছু গ্রাফ থাকে, তো ওভারঅল একটা পেজ ডিজাইন থাকে, সেগুলো কিন্তু তোমাকে একটা পড়তে উৎসাহিত করে। দেখবে একটা সময় ছিল, মানে গ্রাজুয়েশন পড়তে বই পড়তে ভালো লাগতো না, নিউজ পেপার পড়তে ভালো লাগতো,
ক্রেডিটিবিলিটি, এখানে ক্রেডিটিবিলিটি মানে কি বিশ্বাসযোগ্যতা থাকে। বিশ্বাসযোগ্যতা কেন থাকে? এখানে যে নিউজ পেপারের যে জার্নাল এডিটার এরা ভালো হয়, হ্যাঁ, জার্নালসের যে স্ট্যান্ডার্ড এটা ভালো হয়। যদি আমি বলছি একটা এই নিউজটা দা হিন্দু থেকে প্রকাশিত হয়েছে, তুমি তার বিশ্বাসযোগ্যতা কিন্তু একটা আছে, ঠিক আছে। এবং ওয়ান ওয়ে কমিউনিকেশন মিডিয়াম, বেসিক্যালি এর লিমিটেশন কি? প্রিন্ট মিডিয়ার লিমিটেশন হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। তুমি কিন্তু মানে তোমার কাছে জাস্ট কমিউনিকেশন আসবে, তুমি কোনো রিপ্লাই করতে পারবে না, না বুঝতে পারো নাই পারো, ঠিক আছে। এই প্রিন্ট মিডিয়া শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভাবে প্রভাব ফেলে। আমাদের বই টই তো আছে, সবই যা কিছু শিখে এখনো পর্যন্ত আধুনিক যুগের এত ডেভেলপমেন্ট পরেও আমরা কিন্তু প্রিন্ট মিডিয়ার উপর খুবই নির্ভরশীল। ফাউন্ডেশন অফ লিটারেসি, একদম আমার যে শিক্ষা মানে শিক্ষিতের হার বাড়িয়ে তোলা, এর মূল ফাউন্ডেশন হচ্ছে কিন্তু আমাদের এই প্রিন্ট মিডিয়া, মানে বই, ভোকাবুলারি, হ্যাঁ, নিউজ পেপার সব। এই প্রিন্ট মিডিয়া গুলো বা বই টই গুলো আমাদের কি বলে, ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াতে সাহায্য করে। আমরা এটাকে অফলাইন অ্যাক্সেস করি এবং এই বই থেকে, জার্নাল থেকে, আর্টিকেল থেকে, একাডেমিক স্টাডি গুলোর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা ইন ডেপথ নলেজ লাভ করতে পারি। রিসার্চ স্কিল ডেভেলপমেন্ট হয়। টিচার রিসোর্স, বিভিন্ন টেক্সট বুক, ওয়ার্ক বুক, সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস সেখানের উপর, সেগুলো কিন্তু টিচারদেরও, শুধু স্টুডেন্টদের নয়, টিচারদেরও কিন্তু সাহায্য করে বিভিন্ন রকম ইনফরমেশন পেতে। ডিফারেন্স প্রিন্ট মিডিয়া অফ ইন এডুকেশন, কি কি প্রিন্ট মিডিয়া থাকে? টেক্সট বুক, যেগুলো আমরা কারিকুলাম মেটেরিয়াল হিসেবে পাই, নিউজ পেপার, বিভিন্ন ম্যাগাজিন বা পত্রিকা প্রকাশিত হয়। রেফারেন্স বুক মানে এই যে এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি, এগুলোকে আমরা বলছি। স্টোরি টেলিং বুক থাকে, নোবেল বা উপন্যাসের বই থাকে। ওয়ার্ক বুক, স্টাডি গাইড, স্কুল নিউজ পেপার, প্রতিটা স্কুলে দেখবে একটা করে নিউজ পেপার থাকে, কলেজ ইউনিভার্সিটি একটা করে ছোট ছোট জার্নাল থাকে, তো সেগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু পাই। তো বেসিক্যালি এর ফিউচার কি? প্রিন্ট মিডিয়াটাকে বর্তমানে হাইব্রিড করা হয়েছে। মানে তুমি এবিপি আনন্দ বা টাইমস ইন ইন্ডিয়া, এটা তুমি যেরকম প্রিন্ট মিডিয়ামে কিনতেও পারবে, সেরকম অনলাইনেও কিন্তু তুমি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এখন হাইব্রিড মোডে করা হচ্ছে। প্রিন্ট টেক্সট বুকগুলোকে ডিজিটাল করা হচ্ছে, প্রতিটা বুকের ই বুক তৈরি করা হচ্ছে। পার্সোনালাইজ প্রিন্ট অন ডিমান্ড, যেসব বইগুলো অনেক আগে প্রিন্ট হয়েছিল কিন্তু আর প্রিন্ট করা বন্ধ হয়ে গেছিল, কিন্তু সেগুলোকে আবার এখন রিপ্রিন্ট করা হচ্ছে, ঠিক আছে, যেগুলো ডিমান্ড আছে। এনহান্স ইন্টারঅ্যাক্টিভিটি, 3D মডেল, মানে মানুষ যাতে খুব অ্যাট্রাকটিভ হয় প্রিন্ট মিডিয়ার প্রতি, এই জন্য বিভিন্ন রকম ভাবে নিউজ দেওয়া হচ্ছে, অ্যানিমেশনের ছবি দেওয়া হচ্ছে, স্টিকার দেওয়া হচ্ছে, 3D মডেল তৈরি করা হচ্ছে। এভাবে কিন্তু প্রিন্ট মিডিয়াটাও একসঙ্গে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখো প্রিন্ট মিডিয়া কিন্তু এখনো হয়নি, মানে তার গুরুত্ব এখনো কমে যায়নি, তুলনামূলকভাবে কমেছে, কিন্তু তার ইম্প্যাক্ট একটা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে এর বিষয়। তো এরপরে হিস্ট্রি অফ প্রিন্ট মিডিয়া, যেটা গুরুত্বপূর্ণ তোমাদের। তো আমাদের যখন ইংরেজরা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, তাহলে আমরা বেসিক্যালি ওয়ার্ল্ডের ক্ষেত্রে যদি দেখি, 1440 খ্রিস্টাব্দে গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করছে, সেখান থেকে আমাদের প্রিন্ট মিডিয়া ডেভেলপ হচ্ছে। আমাদের যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো, 1600 শতকে 1956 খ্রিস্টাব্দে ফার্স্ট প্রিন্টিং প্রেস এস্টাবলিশড ইন গোয়া বাই পর্তুগিজ মিশনারি প্রিলিমিনারি ফর রিলিজিয়াস টেক্সট। বেসিক্যালি 1956 খ্রিস্টাব্দে প্রথমে গোয়াতে পর্তুগিজ মিশনারিরা এই ছাপাখানা প্রতিষ্ঠা করে, ঠিক আছে, যেখানে মূল্যে কি করা হয়, মূল্যে আমাদের ধর্মীয় শিক্ষাগুলো প্রকাশ করে, যে বাইবেল এগুলো ট্রান্সলেট করার জন্য ইউজ করা হতো। ভারতে যদি ফার্স্ট নিউজ পেপার বলো 1800 শতকে, সরি মানে 18 শতকে, 1780 খ্রিস্টাব্দে হস্কির বেঙ্গল গ্যাজেট ক্যালকাটা, এই বেঙ্গল গ্যাজেট ক্যালকাটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট নিউজ পেপার। জেমস আগস্ট হিস্কি এটা প্রকাশিত করে। ইংলিশের নিউজ পেপার, এটা বেঙ্গল গ্যাজেট, মানে ইংলিশে লেখা হতো, এবং উইকলি প্রতি সপ্তাহে একটা একটা করে বেরোতে হতো। এইটাকে ইন্ডিয়ার ফার্স্ট নিউজ পেপার হিসেবে কনসিডার করা হয়। তাহলে ইন্ডিয়ার ফার্স্ট নিউজ পেপার কি? বেঙ্গল গ্যাজেট ক্যালকাটা, তারপরে জেমস আগস্ট হিস্কি, এই হচ্ছে ফলোড বাই দা ক্যালকাটা গ্যাজেট। কলকাতা গ্যাজেটকে ফলো করে পরবর্তীকালে মাদ্রাস কুরিয়ার, দা বোম্বে হার্টলেট, এই বিষয়গুলোকে এই বিষয়গুলো পরে পরে আসে পত্রিকাগুলো। গ্রোথ অফ ভার্নাকুলার প্রেস মানে হচ্ছে আমাদের যে ভারতীয় ভাষাগুলো আছে, এশিয়া মহাদেশের ভাষাগুলো আছে, সেগুলোর মধ্যে দিয়ে যে প্রেস গুলো তৈরি করা। তাহলে এই দুটো হচ্ছে বেসিক্যালি ইংলিশ। এরপরে 1818 খ্রিস্টাব্দে দিগদর্শন বাংলার নিউজ পেপার, ইন্ডিয়ান ফার্স্ট ভার্নাকুলার মান্থলি, প্রতি মাসে মাসে বেরোতো। ইন্ডিয়ার প্রথম ভার্নাকুলার নিউজ পেপার কি? দিগদর্শন, বাংলায় লেখা। ভার্নাকুলার মানে কি? এই আমাদের মানে ভারতীয় কোন ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে। সমাচার দর্পণ, ইন্ডিয়ান ফার্স্ট ভার্নাকুলার নিউজ পেপার।
ইন্ডিয়ান ফার্স্ট ভার্নাকুলার মান্থলি, আর এটা হচ্ছে ফার্স্ট, আচ্ছা এটা মান্থলি নিউজ পেপার, এটা হচ্ছে সমাচার দর্শন হচ্ছে ফার্স্ট ভার্নাকুলার নিউজ পেপার ইন্ডিয়ার। প্লে ক্রুশিয়াল রোলস ন্যাশনালিস্টিক মুভমেন্ট, এই যে সমাচার দর্শন বা দর্পণ বা দিগদর্শন, এগুলো সাধারণত কি ভারতে স্বাধীনতা আন্দোলন বা ন্যাশনালিস্টিক মুভমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু সাহায্য করে। এর পরবর্তীকালে আমাদের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয় 1878 খ্রিস্টাব্দে, প্রেস অ্যাক্ট আইন, ঠিক আছে, এরকম হয়। পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরিয়ার পরে আমাদের কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, বিভিন্ন এই যে টাইমস অফ ইন্ডিয়া, দা হিন্দু, হিন্দুস্তান টাইমস, দৈনিক জাগরণ, এইগুলো বেসিক্যালি আমাদের পরে স্বাধীনতার পরে পরে এইসব বিভিন্ন নিউজ পেপার গুলো ডেভেলপ হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি সিনেমা। আমরা জানি যে সিনেমার মধ্যে দিয়ে, সিনেমা হচ্ছে এক ধরনের ফিল্ম বা মোশন পিকচার, মানে চলমান ছবি সিনেমা, যার মধ্যে দিয়ে বিভিন্ন স্টোরি, বিভিন্ন নোভেল, বিভিন্ন ইমোশনাল গল্পগুলো আমাদের সামনে ভিজুয়াল এবং অডিও দুটো মিডিয়ামের মধ্যে দিয়ে আমাদের মধ্যে পৌঁছে আসে। সেখানে বিভিন্ন ন্যারেটিভস থাকে, স্টোরি টেলিং লোক থাকে, ভিজুয়াল থাকে, যেরকম সিনিওগ্রাফি থাকে, বিভিন্ন এডিটিং থাকে, ভিএফএক্স থাকে, বিভিন্ন ডায়লগ থাকে, মিউজিক থাকে, সাউন্ড থাকে। তো এই সিনেমা, যেটাকে এই সিনেমা দু রকম হয়, একটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা এবং আর্ট ফিল্ম। তো যাই হোক, তো বেসিক্যালি এই যে সিনেমা, এগুলো হচ্ছে কি আমাদের সমাজের চিত্রটাকে তোমার সামনে একটা ভালোভাবে উপস্থাপন করে। ইভেন আমাদের যে এডুকেশনাল কন্টেন্ট গুলোকে যদি এভাবে সিনেমার আকারে রিপ্রেজেন্ট করা হয়, সেটা কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রে খুব ভালোভাবে সাহায্য করবে। তো ডেফিনেশন সংজ্ঞা কি? সিনেমা ইজ এ আর্ট অফ মুভিং পিকচার। সিনেমা হচ্ছে একটা আর্ট যার মধ্যে দিয়ে পিকচার গুলো মুভ করে, হ্যাঁ, চলমান ছবি। অ্যাস্থেটিক ফর্মে টেল স্টোরি, বিভিন্ন কনভেন্স আইডিয়া, বিভিন্ন ধারণা, বিভিন্ন রিয়েলিটি, বাস্তব, সেগুলো আমাদের কি স্ট্যাটিকলি আমাদের লোকের সামনে রিপ্রেজেন্ট করা হয় ইমেজ আকারে, ইলাস্ট্রেশন আকারে, কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে দিয়ে আমাদের কাছে রিপ্রেজেন্ট করা হয়। তো এই যে সিনেমা কথাটি এসছে গ্রিক ওয়ার্ড কিনেমা থেকে। কিনেমা মিন মুভমেন্ট, মানে আগে ইমেজ ছিল, ছবি ছিল, পরে সেই ছবিগুলো চেঞ্জ হচ্ছে, মুভমেন্ট হচ্ছে বা অ্যাক্টিং করছে, মানুষকে মানে অ্যাক্টিং যা করছে সেটাকেই তুলে ধরছে, পুরোটাকে রেকর্ড করে নিচ্ছে। তো সিনেমা হচ্ছে গ্রিক শব্দ কিনেমা থেকে এসছে, যার অর্থ হচ্ছে মুভমেন্ট, মানে চলমান ছবি, সিনেমাটাকে এই জন্য বলা হয়, ঠিক আছে। তো এগুলো আমাদের কালচারকে, গ্লোবাল ফিনোমেননকে বিভিন্ন রকম ভাবে রিপ্রেজেন্ট করে। এই টাইপস অফ সিনেমার টাইপস কি? ফিচার ফিল্ম, এই যে লং ফর্ম অফ ফিকশনাল ন্যারেটিভস, ড্রামা, কমেডি, অ্যাকশন, থ্রিলার, সায়েন্স ফিকশন, হরর, এই যে সিনেমাগুলো দেখো, এটা হচ্ছে ফিচার ফিল্ম। মানে যেমন আমরা নর্মাল সিনেমা যেটাকে বলি, অ্যানিমেটেড ফিল্ম যেটাকে আমরা কার্টুন সিনেমা বলি, এক্সপেরিমেন্টাল ফিল্ম হচ্ছে এখানে বেসিক্যালি নন ন্যারেটিভ অ্যাবস্ট্রাক্ট ফিল্ম এক্সপ্লোরিং ফ্রম টেকনিক্স এন্ড সাইকোলজিক্যাল স্টেট। বেসিক্যালি এখানে এক্সপেরিমেন্টাল ফিল্ম হচ্ছে কোনো লেখক, মানে ভয়েস থাকবে না, বিভিন্ন বিষয়গুলোকে করা হয়। বিভিন্ন ধরনের বায়োগ্রাফিক্যাল ফিল্ম থাকে, হ্যাঁ, যেরকম ধরো মঙ্গল পান্ডে, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, হ্যাঁ, আমাদের শচীন তেন্ডুলকর, ঠিক আছে, এদের বায়োগ্রাফির উপর বিভিন্ন ফিল্ম তৈরি হয়। ডকুমেন্টারি, বিভিন্ন ঘটনার উপর বেশ করে ডকুমেন্টারি তৈরি করা হয়, যেরকম ধরো তোমার ভোপাল গ্যাস দুর্ঘটনা, হিস্টোরিক্যাল কোনো মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, এগুলোর বিভিন্ন রকম ডকুমেন্টারি আছে। এই হিস্টোরিক্যাল ডকুমেন্টস গুলো বা নেচার ডকুমেন্টস গুলো আমাদের কিন্তু রাখা হয়, যেগুলো শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে। শর্ট ফিল্ম সাধারণত 40 মিনিটের থেকে কম হয় এবং এর মধ্যে দিয়ে একটা সমাজকে মেসেজ দেওয়া হয়। এডুকেশনাল ফিল্ম থাকে, ঠিক আছে, যেরকম তারে জমিন পর বা এইসব টাইপের ফিল্ম গুলো। তো এই সিনেমার বৈশিষ্ট্য কি? এখানে অডিও ভিজুয়াল মিডিয়াম থাকে, অর্থাৎ তুমি দেখতেও পাও, শুনতে পাও। এবং সিনেমার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কিন্তু তোমার ইমোশনটাকে ইউজ হয়। আমাদের পড়তে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, কেন বলতো? কারণ এখানে আমাদের ইমোশন লাগে না, ইমোশন থাকে না। আমি পড়ছি, মনে হচ্ছে যে জ্ঞান, এইটা পরীক্ষাটা পাস করতে পারবো তো, এই প্রশ্নটা যে পড়ছি এটা থেকে আমার পরীক্ষা আসবে তো, এইরকম বিষয়গুলো মাথায় চলছে। এখানে ইমোশন কাজ করছে না। এর ফলে কি হচ্ছে? তোমার পড়া শেষ, তোমার ভোলা শেষ, ভুলে গেছো। কিন্তু একটা সিনেমা দেখলে আমরা বছরের পর বছর ভুলি না। ছোটবেলার কোনো সিনেমার ছাড় এখনো আমাদের স্মৃতিতে আছে, অথচ পড়াশোনার কন্টেন্ট থাকে না। কেন থাকে না? এই কারণে যে আমাদের ইমোশনাল ইম্প্যাক্টটা এখানে কিন্তু পড়ে না। সিনেমাটা পড়ে কিন্তু আমাদের নর্মাল পড়াশোনাতে পড়ে না। তো এই ইমোশনাল ইম্প্যাক্ট, বিশেষ করে স্টোরি টেলিং, মিউজিক, গান, বিভিন্ন ছবি, দৃশ্য, এগুলো আমাদের মনে একদম দাগ কেটে যায়, ঠিক আছে। তো এই জন্য শিক্ষাক্ষেত্রে যদি আমরা সিনেমাকে ইউজ করি, সেটা কিন্তু খুব ভালো হবে। এবং ইউনিভার্সালিটি, অনেকজন মানুষকে এখানে কোলাবোরেটিভ আর্ট ফর্ম, আমাদের বিভিন্ন রকম এখানে, মানে বিশেষ করে সিনেমার জন্য আমাদের কিন্তু একটা দক্ষতা প্রয়োজন হয়, হ্যাঁ, সৃজনশীলতার প্রয়োজন হয়। তুমি সবাই ভালো সিনেমাটিস্ট হতে পারে না। এখানে ডাইরেক্টর, অ্যাক্টর, সিনেমাটোগ্রাফার, এডিটর, সাউন্ড ডিজাইনার, সবাইকে কিন্তু প্রফেশনাল হতে হয়। পেশার কথা হচ্ছে মাস অ্যাপিল। এই যে সিনেমার মধ্যে দিয়ে যে মেসেজটা আমরা সোসাইটি থেকে দিই, এটা কিন্তু সমস্ত মানুষের কাছে তুলে ধরা হয়।
ঠিক আছে, টেকনোলজিক্যালি ইন্টেন্সিভ হয় এবং ন্যারেটিভ পাওয়ার, ন্যারেটিভ কিভাবে বলছে কিভাবে প্রেজেন্ট করছে এর উপর বেস করে কিন্তু সিনেমা ভালো হবে কি খারাপ হয় সেগুলো কিন্তু নির্ভর করে। রোল অফ ডিফারেন্ট সিনেমা ইন এডুকেশন, বিভিন্ন ডকুমেন্টারি থেকে আমরা শিক্ষা লাভ করি, বিভিন্ন বায়োগ্রাফি হিস্টোরিক্যাল ড্রামা থেকে শিক্ষা লাভ করি, অ্যানিমেটেড ফিল্মের মধ্যে দিয়ে শিশুদের পড়ানো হয়, শেখানো হয় কবিতা, গল্প, নাটক, এগুলো ফরেন ল্যাঙ্গুয়েজের ফিল্মগুলো আমরা দেখি, সেখান থেকে আমরা বিভিন্ন দেশের ভাষা শিখতে পারি, লিটারেসি অ্যাডাপ্টেশন হয়, সোশ্যাল রিয়েলিজম ফিল্ম অর্থাৎ সমাজের যে বাস্তব সমস্যাগুলোকে নিয়ে যে ছবিগুলো হয় সেগুলো আমাদের সমাজের কোনো ধরো মেয়েদের শিক্ষাটা পিছিয়ে আছে সেগুলো নিয়ে কোনো শিক্ষা হলো, বা কোনো গরিব বাড়ির ছেলে মেয়ে বড় ভালো জায়গায় পৌঁছেছে তাতেই একটা সিনেমা হলো। তো এটা হচ্ছে সামাজিক বাস্তবতাটাকে মানুষের সামনে তুলে দেয়। ঠিক আছে, এডুকেশনাল ফিল্ম এবং সিরিজ তৈরি করা হয়, এগুলো থাকে। এর অ্যাডভান্টেজ কি? হাইলি এনগেজমেন্ট, তুমি 1 ঘন্টা ক্লাস করছো, এর মধ্যে 10 বার ফোন ঘাঁটছো, 10 বার এদিক ওদিক যাচ্ছ, কিন্তু তুমি 2 ঘন্টার সিনেমা দেখবে, সেখানে কিন্তু তোমার কনসেন্ট্রেশন সিনেমাতেই থাকছে, অ্যাড দিলে বিরক্ত লেগে যায়। তো এখানে এনগেজমেন্টটা পাওয়ারটা হাই থাকে। ইমোশনাল এক্সপ্রেশন থাকে, আলোচনা করলাম, ইউনিভার্সাল অ্যাপিল এবং ভিজুয়াল এক্সপ্লেনেশনস থাকে বলে বেশি ভালো লাগে, এবং বেসিক্যালি এই সিনেমাগুলোকে তুমি শেয়ার করতে পারো, আর্টিস্টিক এক্সপিরিয়েন্স থাকে এবং কালচারাল প্রিপারেশন। আমাদের সিনেমাগুলো কি করে? আমাদের সংস্কৃতিকে, আমাদের কালচারকে, আমাদের হিস্ট্রি, সোসাইটি এগুলোকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া মানে কি? যেখানে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রয়োজন হয়, ইন্টারনেট প্রয়োজন হয়, সেগুলোকে আমরা ইলেকট্রনিক মিডিয়া বলি। ইলেকট্রনিক্স বা ই মিডিয়া বলি, ই মিডিয়া। ইলেকট্রনিক্স মিডিয়া রেফার টু কমিউনিকেশন ডেলিভার থ্রু ইলেকট্রনিক্স, মিন ইউজিং ইলেকট্রিক্যাল অর ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি। এখানে আমরা হয় ইলেকট্রিক ইউজ করছি, মানে যেরকম তুমি টিভি চালাচ্ছ, মোবাইল চালাচ্ছ, ইলেকট্রিক ইউজ করছো, অথবা ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি, মানে ব্যাটারি হতে পারে যেখান থেকে ইলেকট্রন তৈরি হচ্ছে, সেখান থেকে তুমি যে এটা করছো সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন মিডিয়া। ইলেকট্রন মিডিয়ার মধ্যে সাধারণত টিভি এবং রেডিও এই দুটো বিষয়টা পড়ে। ঠিক আছে, তো বেসিক্যালি বিষয়টা পড়ে। তো ইলেকট্রনিক মিডিয়ার ডেফিনেশন কি, সংজ্ঞা দিতে গিয়ে কি বলা হয়েছে? যে ইলেকট্রনিক মিডিয়া এনকম্পাসেস অল ফর্ম অফ মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে সেই সমস্ত মিডিয়া যেগুলো হচ্ছে ইউটিলাইজ করা হয় কিসের জন্য? ইলেকট্রনিক অ্যান্ড এনার্জি ফর ইউজার টু অ্যাক্সেস কন্টেন্ট। এই কন্টেন্ট গুলোকে অ্যাক্সেস করার জন্য তোমার ইলেকট্রিক দরকার, কারেন্ট থাকা দরকার, ইলেকট্রিক্যাল এনার্জি থাকা দরকার, ব্যাটারি থাকা দরকার, তার মধ্যে তুমি করতে পারবে। যেরকম এর মধ্যে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ব্রডকাস্টিং, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দুটো থাকে, একটা হচ্ছে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং মানে কি? এই যে রেডিও, টেলিভিশন, এটা ব্রডকাস্টিং এর মধ্যে চলে। আর একটা হচ্ছে ডিজিটাল ফর্ম। ডিজিটাল ফর্ম মানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইবুক, স্ট্রিমিং সার্ভিস, এগুলো হচ্ছে ডিজিটাল ফর্ম এর মধ্যে পড়ে। ঠিক আছে, ডিজিটাল ফর্মের মধ্যে পড়ে। তো বেসিক্যালি এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, এ কিন্তু আমাদের এই যে বেসিক্যালি এই ব্রডকাস্ট ইলেকট্রনিক মিডিয়াকে আমরা মানে বেসিক্যালি দুটো মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে ব্রডকাস্টিং আর একটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং হয়, এগুলো হয় আর কি। তো বেসিক্যালি ব্রডকাস্টিং কি হয়? রেডিও, এফএম, স্যাটেলাইট রেডিও, ইন্টারনেট, পডকাস্ট, স্ট্রিমিং আর টেলিভিশন, হ্যাঁ, স্মার্ট টিভি অ্যাপ, লাইভ স্ট্রিমিং, এগুলোর উপর বেস করে আমরা ইলেকট্রনিক মিডিয়া গুলো করি। ডিজিটাল ইলেকট্রিক মিডিয়া যেগুলো ইন্টারনেট বেস, তাহলে ইলেকট্রিক মিডিয়া হচ্ছে একটা ব্রডকাস্ট আর একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রিক মিডিয়া। ডিজিটাল ইলেকট্রিক মিডিয়া মানে কি? এখানে তোমার ইন্টারনেট লাগবে, কিন্তু এই যে তুমি ইউটিউবে দেখছো, এই যে তুমি ফেসবুক থেকে দেখছো, এর জন্য তোমাকে বিভিন্ন ওয়েবসাইটে যেতে হচ্ছে, ওয়েব সার্চ করতে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ডিজিটাল ইলেকট্রিক মিডিয়া, ইন্টারনেট বেসড, অর্থাৎ ইন্টারনেট প্রয়োজন হয়। ওয়েব রিসোর্স, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www, এখান থেকে কোনো সার্চ করছো, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কোনো ইনফরমেশন, কোনো বিষয় পড়ছো, কারণ ব্লগ পড়ছো, অনলাইন ফোরামে যাচ্ছ, ডিজিটাল লাইব্রেরি থেকে বিভিন্ন রকম ইবুক ডাউনলোড করছো, এগুলো হচ্ছে সব ওয়েব সোর্স। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন, এগুলো সবই হচ্ছে সোশ্যাল মিডিয়া। এগুলো সব কিন্তু ডিজিটাল ইলেকট্রিক মিডিয়া। ঠিক আছে, ব্রডকাস্ট বেস নয়। স্ট্রিমিং অপশন থাকে, এই ডিজিটাল মিডিয়া গুলোই কিন্তু স্ট্রিমিং অপশন থাকে, স্ট্রিমিং সার্ভিস থাকে। দেখো, এতেও স্ট্রিমিং হয়, ব্রডকাস্টে বা টিভিতে, রেডিওতে কিন্তু স্ট্রিমিং হয় না এমনটা নয়, স্ট্রিমিং হয়, কিন্তু এর সঙ্গে মানে ওখানে তোমার ইন্টারনেট না থাকলেও তুমি দেখতে পাবে। টিভিতে, রেডিওতে কোনো বিষয় ইন্টারনেট না থাকলেও তুমি দেখতে পাবে, কেবিলের সাহায্যে, ডিটিএইচের সাহায্যে, স্মার্ট টিভি, এগুলো। কিন্তু এই ডিজিটাল ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার ইন্টারনেট লাগবে। ঠিক আছে, অডিও যেরকম স্পটিফাই, অ্যাপল মিউজিক, ভিডিও, এই অ্যামাজন, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও থেকে আমরা বিভিন্ন রকম পাই। মোবাইল অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম যে মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করি, নিউজ পড়ার জন্য হতে পারে, এডুকেশনাল অ্যাপ্লিকেশন হতে পারে, যে কোনো অ্যাপ্লিকেশন, সেগুলো সব ডিজিটাল ইলেকট্রিক মিডিয়ার মধ্যে পড়ে। ডিজিটাল পাবলিকেশন, এই যে ইবুক, ডিজিটাল ম্যাগাজিন, হ্যাঁ,
অডিও শো, বিভিন্ন রকম পডকাস্ট হয়, এটা এখন খুব ফেমাস হচ্ছে পডকাস্ট, ডিজিটাল অডিও ফাইল অ্যাভেলেবল আর ডাউনলোড স্ট্রিমিং, অডিও শো বিভিন্ন রকম হয়, এবং ইন্টারঅ্যাক্টিভ এন্টারটেনমেন্ট। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ এন্টারটেনমেন্ট কি অনলাইন গেম গুলো হয়, সেখানে কিন্তু সবাই জয়েন করতে পারে। এই যে বিভিন্ন রকম স্ন্যাপচ্যাট বা গুগল মিট, এগুলোর মধ্যে দিয়ে কি হয়, একটা ইন্টারঅ্যাক্টিভ এন্টারটেনমেন্ট হয়, সবাই মিলে একসঙ্গে গল্প করছে, কথা বলছে, এগুলো হয়। তো ক্যারেক্টারিটিস অফ ইলেকট্রিক মিডিয়ার মূল বৈশিষ্ট্য কি, এখানে তোমার রিয়েল টাইম ডেলিভারি ফর নিউজ অ্যান্ড ইনফরমেশন, নিউজ এবং ইনফরমেশন গুলোকে একদম লাইভ তোমার সামনে উপস্থাপন করা হয়, সমগ্র বিশ্বে পৌঁছে দেওয়া হয়, গ্লোবাল রিচ, ওয়ার্ল্ডের যে কোনো কোণে তুমি বসে থাকো সেখান থেকে তুমি বিষয়গুলো পেয়ে যাবে। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভিটি, এই ইন্টারনেটের যে সোশ্যাল মিডিয়া গুলো থাকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো হচ্ছে কি একজন ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির যোগাযোগ স্থাপন করে দেয়। মাল্টিমিডিয়া ইন্টারনেশন, এখানে যেরকম রেডিওতে তুমি দেখতে পাবে, শুনতে পাবে, প্রিন্ট মিডিয়াতে শুধু দেখতে পাবে, আর এই যে ইলেকট্রিক মিডিয়া গুলো, এখানে কিন্তু তুমি দেখতেও পাবে, শুনতেও পাবে, টেক্সটও থাকবে, গ্রাফিক্সও থাকবে, অর্থাৎ একে মাল্টিমিডিয়া ইন্টারগ্রেশন বলছে। অনেকগুলো মিডিয়া একসঙ্গে যুক্ত হয়ে এই টিভিটাকেও মাল্টিমিডিয়াম মানে মাল্টিমিডিয়াম ইন্টিগ্রেশন মিডিয়া বলা হয়। টিভি বা যা কিছু বলো সেগুলো কিন্তু সব মাল্টিমিডিয়ার মধ্যে দিয়ে, ঠিক আছে। অ্যাক্সেসিবিলিটি তো বললাম যে বিশ্বের যে কোনো প্রান্তে তুমি বসে থাকো সেখান থেকে তুমি পাবে, এবং অডিয়েন্সরা খুব কম খরচে এই বিষয়গুলো পেয়ে যায়, হাতের কাছে পেয়ে যায়। পজিটিভ ইম্প্যাক্ট অফ ইলেকট্রিক মিডিয়ার পজিটিভ ইম্প্যাক্ট কি, তুমি কোনো বিষয় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে বই পড়ছো, 3 ঘন্টা ধরে পড়ছো, একটা ইউটিউবে 10 মিনিটের ভিডিও দেখবে, সেটা তুমি বুঝে গেছো। ডাইনামিক কন্টেন্ট ডেলিভারি, ইজিলি অ্যাক্সেস করতে পারো, যেটা আগেও আলোচনা করছি, এগুলো যাচ্ছি না। গ্লোবাল কোলাবোরেশন থাকে, এবং পার্সোনালাইজড লার্নিং, নিজের মতো করে। তুমি যদি এখন স্পোকেন ইংলিশ শিখবে ভাবো, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। তুমি কোন রান্না শিখতে চাও, ইউটিউবে হাজার হাজার। তুমি কোনো কম্পিউটারে কোনো খারাপ হয়ে গেছে সেটা শিখতে চাও, সেটাও আছে। তো বেসিক্যালি এর মধ্যে দিয়ে আমরা কিন্তু মানে এগুলো হচ্ছে এর পজিটিভ ইম্প্যাক্ট। আমার নেগেটিভ ইম্প্যাক্টও আছে, সবাই জানো, সেগুলো আর যাচ্ছে না। রোল অফ ডিফারেন্স ইলেকট্রনিক্স মিডিয়া ইন এডুকেশনের ক্ষেত্রে টিভি কি করে, টিভি হচ্ছে এডুকেশনাল বিভিন্ন চ্যানেল থাকে, যেরকম ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, এডুকেশনাল প্রোগ্রাম গুলো লাইভ পাবলিক ব্রডকাস্ট হয়, বিভিন্ন ডকুমেন্টারি গুলোকে দেখানো হয়, নিউজ ব্রডকাস্ট করা হয়, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, ডিস্টেন্স লার্নিং মডিউল তৈরি করা হয়। এই যে ডিস্টেন্স লার্নিং মডেল, ওটাকে বেসিক্যালি স্বয়ংপ্রভা বলা হচ্ছে, ঠিক আছে। রেডিওর মধ্যে দিয়ে এডুকেশনাল প্রোগ্রাম গুলো পাও, ল্যাঙ্গুয়েজ লেসন হয়, নিউজ গ্যাজেট গুলো পাও, কালচারাল ব্রডকাস্ট হয়, দেখবে রেডিওতে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম গুলো হয়, বিভিন্ন জায়গার গান, নাটক, এগুলো দেওয়া হয়, সেগুলো পাবে তুমি। ইন্টারনেট, ওয়েবসাইট, মক্স, অনলাইন কোর্সের মধ্যে দিয়ে আমরা ই লার্নিং, ইলেকট্রনিক্স লার্নিং আমাদের মধ্যে, আমরা ডিস্টেন্স এডুকেশন পাই, রিসার্চ করতে পারি, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমাদের গ্রুপ ডিসকাশন হয়, আমার রিসোর্স গুলো, তোমার যে রিসোর্স গুলো সেটা শেয়ার করো, মানে সোশ্যাল মিডিয়া বেসিক্যালি তোমার ভালো জিনিস শেয়ার করার জন্য, কিন্তু আমরা রিলস শেয়ার করে সময় কাটাই। পিয়ার টু পিয়ার লার্নিং, এখানে হচ্ছে বন্ধুরা একসঙ্গে সমবেত হয়ে শিক্ষা লাভ করে, বিভিন্ন প্রজেক্ট কোলাবোরেশন করে, পডকাস্টের মধ্যে দিয়ে লেকচার ডেলিভার করা হয়, এক্সপার্টদের ইন্টারভিউ নেওয়া হয়। তোমরা দেখবে যে আইটিএস বা বিভিন্ন রকম যে পরীক্ষাগুলো হয়, তাদের মক ইন্টারভিউ হয়, ইউটিউবে দেখবে বিভিন্ন রকম মক ইন্টারভিউ পডকাস্ট করা হয়। তো সেক্ষেত্রে কি হয়, তোমার একটা এক্সপিরিয়েন্স হয় যে কিভাবে তুমি ইন্টারভিউটা করবে, কিভাবে ইন্টারভিউ ফেস করবে, কি বলবে, কি বলবে না, সেই রিলেটেড তোমার এক্সপিরিয়েন্স হয়, ঠিক আছে। স্ট্রিমিং সার্ভিস থাকে, এবং বিভিন্ন রকম এডুকেশনাল অ্যাপ থাকে, যার মধ্যে দিয়ে আমরা পাজেল গেমের মধ্যে দিয়ে আমরা শিখতে পারি, লেসনের মধ্যে দিয়ে। এর অ্যাডভান্টেজ, এই বিষয়গুলো আছে, অ্যাডভান্টেজে আর যাচ্ছি না। তো বেসিক্যালি এইটা দেখো, ইভালুয়েশন অফ ইলেকট্রিক মিডিয়া ইন গ্লোবাল কনটেক্সটে ইভালুয়েশন আমরা দেখলাম যে টেলিগ্রাফ 1830 খ্রিস্টাব্দে স্যামুয়েল মোর্স ইনোভেশন করে। তারপরে টেলিফোন হচ্ছে 1870 খ্রিস্টাব্দে আলেকজান্ডার গ্রাহাম বেল হচ্ছে আমাদের টেলিফোন আবিষ্কার করে 1870 খ্রিস্টাব্দে। তারপরে রেডিও হচ্ছে 19 শতকের শেষের দিক করে এবং 20 শতকের শুরুর দিকে আসে, ঠিক আছে। গুমিলিও মোরাকি ওয়্যারলেস টেলিগ্রাফি, এই যে টেলিগ্রাফটা, এই টেলিগ্রাফের হচ্ছে আগে টেলিগ্রাফের মধ্যে দিয়ে কথা বলা হতো, মানে সেখানে লাইন থাকতো, ঠিক আছে। এইবারে 1830 খ্রিস্টাব্দে স্যামুয়েল মোর্স আবিষ্কার করে এটা, আর 1890 খ্রিস্টাব্দে গাংলিমিলিও মার্কনি হচ্ছে ওয়্যারলেস টেলিগ্রাফি, অর্থাৎ কোনো তার লাগবে না। ফার্স্ট রেডিও পডকাস্ট হয় 1900 সালের শুরুর দিক করে। কমার্শিয়াল রেডিও স্টেশন শুরু হয় 1920 খ্রিস্টাব্দে। কমার্শিয়াল রেডিও স্টেশন মানে এটা বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে টেলিভিশন মেকানিক্যাল টেলিভিশন আবিষ্কার করে হচ্ছে জন লক ব্রিজ 1820 খ্রিস্টাব্দে। আর হচ্ছে ইলেকট্রনিক টেলিভিশন ফিলিও ফানমোর্থ
হ্যাঁ, ভালমিদির ওয়ার্কস মিল 1930 খ্রিস্টাব্দে। বেসিক্যালি ফাদার অফ মানে ইটিভি, ফাদার অফ ইটিভি, ইলেকট্রনিক টিভি টেলিভিশন, ইটিভি যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে ফেলিও ফার্নসওয়ার্থ, এ হচ্ছে কিন্তু এটা আবিষ্কার করে। এই টার্মটা দেখে রাখো। এবং এই যে টেলিভিশন বলো, এগুলো এই মাস মিডিয়ার ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়ার 2 যখন এর পরবর্তীকালে এর কিন্তু একটা বিশাল ডেভেলপমেন্ট হয়েছে। পরবর্তীকালে আমাদের বিষয়গুলো আসছে, সেগুলো আমরা যাচ্ছি যে মানে পরে আমরা দেখবো যে আচ্ছা মানে ফেসবুক, ইউটিউব এগুলো কত সালে প্রতিষ্ঠা হয়েছে, সেগুলো গুরুত্বপূর্ণ থেকে প্রশ্ন আসতে পারে। তো টেলিগ্রাফ হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্টাল। এই স্লাইডের ভিডিওটা কি গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, স্লাইডের ভিডিওটা দেওয়া হবে। আর এই স্লাইড গুলো আমি বাংলা অ্যাড করে তোমার সঙ্গে গ্রুপে শেয়ার করে দেবো। যেটা বললাম যে তোমাদের কিছু কিছু বাংলা সমস্যা হচ্ছে, কিছু নোট ডাউন করাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা গ্রুপ অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? পিপিটি গুলো ফোল্ডার করে যতগুলো ক্লাস হয়েছে তার পিপিটি গুলো আপলোড করে দেওয়া হবে, এবং বাংলা অ্যাড করেই করবো। একটু তোমাদের যেহেতু বাংলায় একটু সমস্যা হচ্ছে, মানে এখন পড়ানোর সময় সমস্যা হচ্ছে না, কিন্তু যখন তুমি নিজে পড়তে যাবে তখন একটু সমস্যা হবে ইংলিশ বাংলায়। আগের ক্লাসের গাইডেন্স কাউন্সেলিং যেটা ছিল সেটাও তো দেওয়া হয়নি। হ্যাঁ মানে দিয়ে দেবো, সেটা মানে পিপিটি একটাও কোনোটা দেওয়া হয়নি। আর ওই ক্লাসের কিছু কিছু টপিক পড়ানো বাকিও ছিল। ওইটাই বললাম তো, মানে শুরুতে বললাম না যে ওই ভিডিওটা রেকর্ড করে দেওয়া হয়েছে, রেকর্ডে দেখবে অনেকটা কিছু অ্যাড করা হয়েছে মাঝখানে, টেনেটিভে দেখবে যতটা দেখেছিলে, তারপর দেখবে অ্যাড হয়েছে, তারপর শেষে এমসিকিউ আছে। ওইটা একটু দেখে নেবে, সমস্যা থাকলে পরের ক্লাসে আমরা এরপরে যে ক্লাসটা করাবো এই ইউনিটের উপর বেস করে, সেটা হচ্ছে তোমাদের সবার যে যে জায়গাগুলো প্রশ্ন মানে ডাউট থাকবে সেগুলো তুমি গ্রুপে লিখে পাঠাবে, তার উপর বেস করে পিপিটি তৈরি করা হবে, এবং সেটাই ফাইনাল ক্লাস মানে এখনকার মতো, পরে আবার রিপিট করা হবে, এখনকার মতো ফাইনাল। টেলিগ্রাফ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি দেখো, ক্যালকাটা ডায়মন্ড হারবারের উপর বেস করে ফার্স্ট ইলেকট্রিক টেলিগ্রাফ লাইন তৈরি করা হয়, এবং ফার্স্ট এক্সপেরিমেন্ট করা হয় 1851 খ্রিস্টাব্দে ক্যালকাটা ডায়মন্ড হারবার, ঠিক আছে? এই দুটোর মধ্যে টেলিগ্রাফ কমিউনিকেশন তৈরি করা হয়, মানে এক্সপেরিমেন্ট করা হয় 1851 খ্রিস্টাব্দে। তারপরে টেলিফোন সার্ভিস ইন্ট্রোডিউস করে ক্যালকাটা, মুম্বাই এবং মাদ্রাসে 1881 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এগুলো গুরুত্বপূর্ণ একটু ইনফরমেশন। এরপরে রেডিও 1920 খ্রিস্টাব্দে রেডিও হয়। আচ্ছা এইটা দেখো, এটা গুরুত্বপূর্ণ। 1936 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া রেডিও, এআই রেডিও এস্টাবলিশ করা হয়, যেটা হচ্ছে ন্যাশনাল বিল্ডিং। 1936 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া মানে রেডিও এস্টাবলিশ করা হয়, যেখানে ন্যাশনাল বিল্ডিং, নিউজ, এন্টারটেনমেন্ট এগুলো নোন অ্যাজ আকাশবাণী পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে আকাশবাণী বলি। আকাশবাণী কলকাতা, আকাশবাণী মানে যে কোনো প্রতিটা স্টেটে একটা করে থাকে আর কি, রাজধানীতে আকাশবাণী দিল্লি, আকাশবাণী মুম্বাই, তো আকাশবাণী আর কি, আকাশবাণী বলছি, আকাশবাণী। তো এই আকাশবাণী হচ্ছে এয়ার ইন্ডিয়া রেডিও, 1936 সালে করা হয়, এস্টাবলিশ করা হয়। এরপরে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, আইবিসি, 1927 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। রুরাল আউটরিচ প্রোগ্রাম, বিভিন্ন টিভিতে বিভিন্ন রুরাল আউটরিচ প্রোগ্রাম দেওয়া হয়, মানে চাষবাস, কালচার, সংস্কৃতি এগুলোকে করার জন্য। টেলিভিশন, এক্সপেরিমেন্টাল টেলিভিশন 1959 খ্রিস্টাব্দে আমাদের নিউ দিল্লিতে, এটা আমি ইন্ডিয়ান পারস্পেক্টিভে বলছি, ঠিক আছে? নিউ দিল্লিতে লেটার, যেটাকে আমরা দূরদর্শন বলছি, তাহলে এটা হচ্ছে আকাশবাণী ছিল অল ইন্ডিয়া রেডিও, আর টেলিভিশনের ক্ষেত্রে কি হচ্ছে দূরদর্শন, ঠিক আছে? দূরদর্শন মানে দেখতে পাচ্ছি আমরা। আকাশবাণী মানে কি, বাণী মানে হচ্ছে কি শোনা যায়, ঠিক আছে? আর দূরদর্শন মানে যেটা হচ্ছে দেখা যায়। এক্সপেরিমেন্টাল টেলিভিশন সার্ভিস লঞ্চ করা হয় 1959 খ্রিস্টাব্দে। ইনিশিয়ালি ফোকাস অন এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বেসিক্যালি এই যে টিভি, যেটাকে আমরা ইটিভি বলছি, এডুকেশনাল টেলিভিশন, এগুলো হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইড করার জন্যই কিন্তু ডেভেলপ করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। কিন্তু এখানে এখন এডুকেশন বাদে আর সবকিছু আমরা পাই, বুঝতে পেরেছো? তো মিডিয়া ট্রান্সফরমেশন, তারপরে 1990 সালে লিবারাইজেশন অফ ইকোনমি লিড টু এন্ট্রি প্রাইভেট স্যাটেলাইট চ্যানেল। 1990 খ্রিস্টাব্দে কি করা হয়, কিছু প্রাইভেট মানে বিভিন্ন ব্যক্তিরা স্যাটেলাইট চ্যানেল করে, যেরকম স্টার টিভি, জি টিভি, এর মধ্যে দিয়ে এরা এই কালার টিভি ইন্ট্রোডিউস করা হয় 1890 খ্রিস্টাব্দে। কালার টিভি রঙিন, এর আগে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, কালার টিভি আছে 1890 খ্রিস্টাব্দে, যেটা হচ্ছে স্যাটেলাইট ব্রডকাস্টের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে চ্যানেলগুলোকে দেখতে পাই, ঠিক আছে? এশিয়ান গেমস খুব পপুলার হয়ে গেছিল এই টিভি, এই 1890 আসার পর 1882 খ্রিস্টাব্দে। তার কিন্তু কেউ দেখতে পেত না এই বিষয়গুলো। 1982 আছে তো, হ্যাঁ সরি, হ্যাঁ 1982 তো 1982। তো বেসিক্যালি কি বলতো, এইগুলো এই যে স্টার টিভি, জি টিভি, এই বিষয়গুলো যখন আসছে তখনই কিন্তু সমস্যাগুলো হচ্ছে। এই যখন প্রাইভেট স্যাটেলাইট চ্যানেল ডেভেলপমেন্ট হলো, তখন থেকেই কিন্তু আমাদের তখন থেকে আমাদের এডুকেশনাল কন্টেন্ট কমে এন্টারটেনমেন্ট কন্টেন্ট বেশি বাড়তে লাগবে। কারণ স্বাভাবিক, তোমার এডুকেশনাল কন্টেন্ট মানে একটু দেখতে তো সমস্যা হবে, টিভিতে আর
এ করছি না। তো টেলিভিশন হচ্ছে এমন একটা ইলেকট্রনিক সিস্টেম যেটা হচ্ছে কি ট্রান্সমিট ইমেজ সাউন্ড ওভার এ ডিস্টেন্স সার্টেনিং ইনটু ইলেকট্রনিক্যাল সিগন্যালের সাহায্যে ব্রডকাস্ট বা কেবলের সাহায্যে আমরা কি বিভিন্ন ছবি সাউন্ড মোশন পিকচার এগুলো ডিসপ্লে করতে পারি, দেখতে পারি টিভির মধ্যে দিয়ে। এই টেলিভিশনটা হচ্ছে টেলি গ্রিক ওয়ার্ড ফ্রম ফার এন্ড ভিশন ল্যাটিন ওয়ার্ড ফ্রম সি। ফার সি মানে দূর থেকে আমরা দেখতে পাবো, টেলিভিশন মানে হচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছি বা দূরের জিনিস দেখতে পাচ্ছি এরকম। তো টেলিভিশনের বিভিন্ন রকম টাইপ আছে। ব্রডকাস্ট টিভি যার মধ্যে দিয়ে এয়ারওয়েভস চলে, ব্রডকাস্ট ট্রান্সমিটার এয়ারওয়েভস ফ্রম গ্রাউন্ড বেসড ট্রান্সমিটার এন্ড রিসিভিং ভায়া অ্যান্টেনাস। এই যে আমরা অ্যান্টেনা মধ্য দিয়ে যে টিভি চ্যানেলগুলো দেখতাম সেটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট টিভি। স্যাটেলাইট টিভি এই যে আমরা রিমোটের সাহায্যে বিষয়গুলোকে আমরা এখন করতে পারি, এখন আর অ্যান্টেনা লাগাতে হয় না, এমনি ডিটিএইচ থাকে বা থাকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে কানেক্ট হয়, ঠিক আছে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা করতে পারি। স্মার্ট টিভি যেখানে তোমার কিছু লাগার দরকার নেই, এমনি জাস্ট মানে ট্রান্সমিটার থাকে, ওরা অটোমেটিক স্যাটেলাইট, এটাও স্যাটেলাইট থেকে বেসিক্যালি করে। কেবল টিভি জানো তোমরা, কেবল কর্ড থাকে, সেই কর্ড গুলো লাগানো থাকতো। আইপি টিভি ডেলিভার ওভার ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্ক অ্যালাউ ফর ইন্টারঅ্যাক্টিভ ফিচার্স এন্ড অডিও ভিডিও ডিমান্ড। এই আইপি টিভিটা বেসিক্যালি কোম্পানি বা বিভিন্ন কোম্পানিগুলো ইউজ করে তাদের ইন্টারনাল সার্ভিস গুলোর মধ্যে ইন্টারনেট দেওয়া থাকে। স্ট্রিমিং সার্ভিস থাকে এখন, নেটফ্লিক্স, ইউটিউব, টিভি, এগুলো হচ্ছে ইন্টারনেটের মধ্য দিয়ে আমরা কেবল নেটওয়ার্ক স্যাটেলাইট এগুলো কিছুরই প্রয়োজন হয় না, এগুলোকে বাইপাস করে আমরা ডাইরেক্ট ইন্টারনেটের সাহায্যে আমরা স্ট্রিম করতে পারি, দেখতে পারি। এর ক্যারেক্টারিটিস কি? অডিও ভিজুয়ালিটি থাকে, মাস রিচ, এগুলো সবারই ক্যারেক্টারিটিস সবই সেম, এগুলো আর যাচ্ছি না। এরপরে কিছু প্রশ্ন আলোচনা করবো, তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে এইটা। তো বেসিক্যালি হিস্টোরিক্যাল ইভ্যালুয়েশন অফ মাস মিডিয়া। এই মাস মিডিয়া বলতে এই ফেসবুক, ইউটিউব, এইগুলো বিষয়গুলো, তো এগুলো কিন্তু বেসিক্যালি প্রথমের দিক করে এত ফেমাস হচ্ছিল না, কিন্তু 2000 সাল থেকে বা বিংশ শতাব্দীর শুরুর দিক করে এই মাস মিডিয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভাবে এটা বাড়তে থাকে। যেরকম 2004 সালে অকুইড বাই গুগল ডিজাইন করা, বেসিক্যালি ইনিশিয়াল ইন্টারনেট অ্যাডাপ্টেশন ওয়াজ স্লো। তার আগে পর্যন্ত ইন্টারনেট, এই সময়টা 1990 থেকে 2000 পর্যন্ত ইন্টারনেট খুব স্লো ছিল। তো তার জন্য আমরা কি করতাম, বিভিন্ন মেল বেসিক যে ব্রাউজিং মানে গুগল ক্রোম, মানে গুগল তখন গুগল এত ফেমাস হয়নি, ইয়াহু, অ্যাপেল, মানে খুব লিমিটেড লোকই এগুলো ইউজ করতে পারতো, ইমেল আর এইগুলো। পরবর্তীকালে যখন গুগল আসে, গুগল কিন্তু বেসিক্যালি এগুলো করে, তারপরে ফেসবুক এলো। তো এখান থেকে যে তারপরে এখন বেসিক্যালি জিও যখন 2016 সালের পর থেকে 4G ডেটা লঞ্চ করলো ইন্ডিয়াতে, তারপর থেকে কিন্তু একটা বিশাল ইভ্যালুয়েশন শুরু হয়। তো বেসিক্যালি আমাদের এই ইউটিউব, এইখানে দেখো এই চারটা ভালো করে দেখে রাখো, যে ইউজনেট 1879 খ্রিস্টাব্দে ডিস্ট্রিবিউটেড ডিসকাশন সিস্টেম ফ্রম ভেরিয়াস টপিক। সোশ্যাল মিডিয়ার গ্লোবাল কনটেক্সটে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে, টপিকগুলোকে নিয়ে আলোচনা করা হতো। এইটা দেখো, ফার্স্ট সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মানে কোনগুলো বলো তো? একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের নাম বলো। ফেসবুক, টুইটার। একদম। তো বেসিক্যালি ফার্স্ট যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল সেটা হচ্ছে 6 ডিগ্রি। নাম কি ছিল? 6 ডিগ্রি, 1997 সালে। কনসিডার দ্য ফার্স্ট ট্রু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এখন যখন আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টা, তখন হচ্ছে ফার্স্ট ট্রু সোশ্যাল নেটওয়ার্ক সাইট, এটা হচ্ছে ছিল 6 ডিগ্রি 1997 সালে। অ্যালাউইং ইউজার টু ক্রিয়েট প্রোফাইল অ্যান্ড লিস্ট ফ্রেন্ড। এখানে কি নিজের প্রোফাইল তৈরি করতে পারতো এবং ফ্রেন্ডদের লিস্ট করতে পারতো, যেটা ফেসবুকে আমরা করতে পারি। তারপরে হচ্ছে লাইভ জার্নাল 1999 সালে। পয়েন্টার অফ ব্লগিং অ্যান্ড কমিউনিটি ফিচার্স। এখানে ব্লগিং, তুমি তোমার মতামত, যেরকম আমরা এখন ফেসবুকে পোস্ট করে দিই না, একটা লম্বা কিছু ঘটনা দেখলাম, অনেকটা লিখে আমরা পোস্ট করে দিলাম, তখন সেটা লাইভ জার্নালে করা হতো। তারপরে ফ্রেন্ডস্টার 2002 সালে। পপুলারিটি বাট স্ট্রাগল উইথ স্টেবিলিটি, মানে এটা পপুলার হয়ে গেলে কিন্তু বেশি কিছু করতে পারে না। মাইস্পেস 2003 সালে। তারপরে 2002 সালে লিঙ্কডইন আসে, প্রফেশনাল নেটওয়ার্ক। তুমি যখন জবের জন্য, যেরকম আমরা জবের জন্য কি সাইটগুলো ইউজ করি গো, বলো নামগুলো ভুলে যাচ্ছে, বিভিন্ন রকম জবের খবরগুলো যে পাবো। একটা স্যার, ইনডেড জব একটা আছে না স্যার? হ্যাঁ, ইনডেড আছে, আরো একটা কমন আছে, বলো এখানে সবাই জব খোঁজে একটা নাম বলবো।
তো এই লিঙ্কডইন এগুলো হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক আর কি, তুমি বিভিন্ন পেশার লোকের সঙ্গে যুক্ত হতে পারবে এবং সেখানে জবের জন্য অ্যাপ্লাইও করতে পারবে। ঠিক আছে, ফেসবুক 2004 সালে আসে, যেটা হচ্ছে কলেজ নেটওয়ার্ক। গ্লোবালি এটা কিন্তু একটা রিভ্যালুয়েশন নিয়ে এসেছিল সোশ্যাল অনলাইন সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে। টুইটার আসে 2006 সালে, মাইক্রো ব্লগিং, রিয়েল টাইম নিউজ অ্যান্ড পাবলিক ডিসকাশন। ইনস্টাগ্রাম আসে 2010 সালে, প্রিন্টারেস্ট আসে 2010 সালে। ফার্স্ট মোবাইল ফার্স্ট অ্যান্ড গ্লোবাল ডমিনেন্স 2010-এর পরবর্তীকালে, এরপরে 2016 টিকটক আসে, স্ন্যাপচ্যাট আসে 2011-এ। তো এরপরে এইভাবে একটা মাল্টিভার্স তৈরি হয়ে যায় পরে পরে। এভাবেই কিন্তু আমাদের টেকনোলজি গুলো বা আমাদের একদম প্রাচীন যুগ থেকে, যেটা বললাম যে একদম মানে পাহাড়ে লেখার থেকে, পাথরে লেখা থেকে, পুঁথিতে লেখা থেকে, গাছের চামড়া মানে চামড়ার উপরে লেখার থেকে, গাছের ছালের উপর লেখার থেকে এই বর্তমান পর্যন্ত একটা চিত্র আমরা তোমার সামনে তুলে ধরলাম। ঠিক আছে, তো এরপরে আমরা বেসিক্যালি কতগুলো প্রশ্ন আলোচনা করব। প্রশ্নগুলো সবাই একটু মেসেজে টাইপ করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে সবার সুবিধা হয়। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা আছে, দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ মাস মিডিয়া? কোনটা গণমাধ্যমের উদাহরণ? একদম মল্লিকা, বেবি, দেবজিৎ, সবাই, শিল্পা, উজ্জ্বল, প্রিয়াঙ্কা, একদম সি। দেখো, ডায়েরি, মোবাইল SMS মাস মিডিয়া নয়, এটা হচ্ছে পার্সোনাল জন্য। ডায়েরিও নয়, টেলিফোনও বেসিক্যালি, এগুলো টেলিগ্রাফ, টেলিফোন মাস মিডিয়ার মধ্যে পড়ে, কিন্তু বেসিক্যালি মাস মিডিয়া নয়। এটা হচ্ছে 1-to-1 ইন্টারাকশনের জন্য বা 2-3 জনের সঙ্গে। কিন্তু এখানে নিউজ পেপারটা এই ক্ষেত্রে সঠিক আনসার হবে। দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ মাস মিডিয়া ইন এডুকেশন? বা শিক্ষা ক্ষেত্রে গণমাধ্যমের প্রধান কাজ কি? প্রিয়াঙ্কা, ঝুমা, বেবি, সবাই বলছো, একদমই তাই। এন্টারটেনমেন্ট কিন্তু দেয়, এমনটা এন্টারটেনমেন্ট দেয় না, মাস মিডিয়া দেয়, কিন্তু মূল কাজ হচ্ছে ইনফরমেশন ডিসমিনেশন বা তথ্য প্রচার করা, এটা হচ্ছে মূল কাজ। অ্যাডভার্টাইজমেন্ট ও দেয়, এন্টারটেনমেন্টও দেয়, কিন্তু এগুলো মূল কাজ নয়, প্রধান কাজ হচ্ছে ইনফরমেশন দেওয়া। ঠিক আছে, অর্থাৎ বিটাই সঠিক অ্যান্সার, সবাই বি সঠিক অ্যান্সার করেছো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ মাস মিডিয়া? এখানে কোনটা মাস মিডিয়া টাইপ নয়? ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সিনেমা, আর হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, সবাই সি বলছো, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, একদমই তাই, সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। এগুলো সবই মাস মিডিয়ার মধ্যে পড়ে, এটা বাদ। পরের প্রশ্ন দেখো, মাস মিডিয়া দ্যাট রিকোয়ার ইলেকট্রিসিটি টু অপারেট ইজ নোন অ্যাজ? যে গণমাধ্যমগুলো চালানোর জন্য, মাস মিডিয়া করার জন্য ইলেকট্রিসিটি, বিদ্যুৎ প্রয়োজন হয়, সেটাকে আমরা কি বলি? একদমই তাই, সেটাকে আমরা বলি, একদম সবাই সি বলছো, হ্যাঁ একদম সবাই সি, একদম থ্যাংক ইউ সবাইকে, একদম এটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া বলি আমরা। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মাস মিডিয়া? এই যে কোনটা মাস মিডিয়ার বৈশিষ্ট্য? এটার অ্যান্সারটা রয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটার সঠিক অ্যান্সার হচ্ছে 3। হ্যাঁ, রিচ ওয়াইড। মাস মিডিয়ার মূল বৈশিষ্ট্য কি? সবার কাছে পৌঁছে দেয়, ওয়াইড রিচ। আচ্ছা, গ্রামীণ শিক্ষা গ্রহণ প্রচারের জন্য কোন মাধ্যম সবচেয়ে বেশি উপযোগী? এটাতেও মানে আনসার হয়ে গেছে। আচ্ছা, এটা গ্রামীণ শিক্ষার জন্য, গণপ্রচারের জন্য সবচেয়ে উপযোগী কোনটা? রেডিও। কারণ রেডিও কি বলতো, একটু কম দাম, ইন্টারনেট প্রয়োজন হয় না। হ্যাঁ, এখানে তোমরা ইউটিউব বলতে পারতো, কিন্তু বেসিক্যালি নিউজ পেপারটা হচ্ছে গ্রামের জনের ক্ষেত্রে। কিন্তু স্যার, গ্রামের মানুষের কাছে কি রেডিও আছে এখন? না না, এখন নয়, কিন্তু কোন মাধ্যম সবচেয়ে বেশি উপযুক্ত এখন, এটা বেসিক্যালি সবমোস্ট সুইটেবল। পার্সপেক্টিভে কি অবশ্যই হবে? এখানে যে অপশনগুলো আছে, আর কোনটাকে বলবে? স্যার বর্তমানে দাঁড়িয়ে স্যার ইউটিউবটাই ঠিক হতো। ইউটিউব তোমার কাছে, গ্রামের সবার কাছে ইন্টারনেট অ্যাক্সেস করার মতো টাকা পয়সা আছে? স্মার্টফোন সবার কাছে এখনো আছে? না স্যার, টিভিটা হতো, সিনেমা হতে পারে। সিনেমা বর্তমান মানে প্রেজেন্ট সিচুয়েশন যদি দেখা যায়, তাহলে মানে যার বাড়িতে রেডিও আছে তার বাড়িতে স্মার্টফোন অবশ্যই আছে স্যার। মানে এখনকার দিনে মানে স্মার্টফোন সবার কাছে আছে বাড়িতে, কিন্তু স্মার্টফোনটা কি বলতো, ইন্ডিভিজুয়াল ইউজের জন্য হয়। তোমার বাড়িতে দেখবে 5 জনের ফ্যামিলিতে একটা স্মার্টফোন আছে, 2টো স্মার্টফোন আছে, ইন্টারনেট পরিষেবা দেখবে একটা দুটোতেই আছে। আর যে 2-3 জন, সেখানে কিন্তু এটা হচ্ছে গণপ্রচার, বুঝতে পারছো? এগুলো একটু
করবে মোস্ট সুইটেবল ফর রুরাল এডুকেশনাল আউটরিচ, মানে গ্রামের শিক্ষা দেওয়ার জন্য। ইউটিউব হতে পারতো এখানে, ইউটিউব কেন হবে না? কারণ সবার কাছে ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য কিন্তু পয়সা নেই। কিন্তু রেডিও, মানে বেসিক্যালি তোমাকে কি বলতো, অ্যান্সার গুলো দিতে হবে যে 4টে অপশন আছে। দেখো আমরা আগেও কিছু প্রশ্ন আলোচনা করলাম, কোনো অ্যান্সার ঠিক ভুল নয়। যেরকম ধরো এই প্রশ্নটা যে দেখলাম, এই প্রশ্নটা এন্টারটেনমেন্ট করে না মাস মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, দেয় তো, কিন্তু মোস্ট সুইটেবল অ্যান্সার কোনটা? সেটা হচ্ছে কিন্তু ইনফরমেশন। তো বেসিক্যালি আমাদের এই বেসিসে অ্যান্সার গুলো দিতে হবে যে এক্ষেত্রে কোনটা সুইটেবল সবচেয়ে মনে হবে, যে 4টে অপশন আছে। সবগুলোরই একটু সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে? এটা কিন্তু সঠিক অ্যান্সার রেডি হবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য মেটাভার্স রোল ইন দ্য ফিউচার এডুকেশন? আচ্ছা, মেটাভার্সের ভবিষ্যৎ শিক্ষায় মেটাভার্সের ভূমিকা কিভাবে সর্বাধিক ভালোভাবে বর্ণনা করা যায়? আচ্ছা, মেটাভার্স মানে হচ্ছে কি বলতো, ভার্চুয়াল রিয়েলিটির মতো একটা মেটাভার্সের মতো হচ্ছে মানে তোমার সামনে বিষয়গুলোকে উপস্থাপন করবে, মানে তোমার চোখের সামনে তুমি দেখতে পাবে এরকম। হ্যাঁ একদম, উজ্জ্বল অর্চনা অভিষেক বি বলছো সঠিক। এটা হচ্ছে মেটাভার্স, হচ্ছে ইমপার্সিভ ভার্চুয়াল লার্নিং। হ্যাঁ, মানে হচ্ছে ভার্চুয়াল লার্নিং গুলোকে, মানে ভার্চুয়াল শিক্ষা দেয় আর কি মেটাভার্স। মেটাভার্স মানে কি বলতো, একটা ডিভাইস তোমাকে পরিয়ে দেওয়া হয়, তুমি চারদিকে দেখতে পাবে, সবকিছু তোমার চোখের সামনে উপস্থাপন। হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ মাস মিডিয়া? মাস মিডিয়ার সবচেয়ে পুরনো ফর্ম কোনটা, প্রাচীনতম রূপ কোনটি? অর্চনা, রীতা, দেবজিৎ, সেবন্তী, দেবী, একদমই প্রিন্ট মিডিয়া হচ্ছে এর প্রাচীনতম রূপ। শিক্ষায় মুদ্রণ মাধ্যমের মধ্যে কোনটি একটি সুবিধা, মানে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এন প্রিন্ট মিডিয়া ইন এডুকেশন? প্রিন্ট মিডিয়ার সুবিধা কোনটাতে আছে, মানে কি সুবিধা এইখানে অপশনগুলোর মধ্যে কোনটা সুবিধার মধ্যে পড়বে? এটা কিছু জন ডি বলছো, কিছু জন সি বলছো। বেসিক্যালি বলছো, দেখো ইজিলি এডিটেবল, কি বলছে এডিটেবল, মানে তুমি ইজিলি এডিট করতে পারবে, তুমি একটা পেপার বা মানে এডিট করতে পারবে, মানে একটা ধরো আনন্দবাজার পত্রিকা, তোমাকে এডিটর হিসেবে বসিয়ে দেওয়া হবে। ইজিলি এডিট করাটা খুব ইজি, সহজে পাবলিশ করা যায় যায় না, ইজিলি তুমি পেয়ে যাও, লো কস্টে পাও। হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে এখানে যে অপশন গুলো আছে, মনোযোগহীন পড়াশোনা। সি নম্বরের বাংলাটা ভুল আছে। হ্যাঁ, অফার ডিস্ট্রাকশন ফ্রি রিডিং। আচ্ছা আচ্ছা, একদম বাংলাটা ভুল আছে বলে অ্যান্সারটা ভুল করছে, একদমই ঠিক বলেছো। অফার ডিস্ট্রাকশন ফ্রি রিডিং, অর্থাৎ এটা পড়ার সময় মনোযোগ ডিস্ট্রাকশন হয় না, মানে মনোযোগহীন নয়, বেসিক্যালি মনোযোগ যায় না, এটাই বলা হয়েছে, ওই জন্য এটা ভুল হয়েছে। এই জন্য ইংলিশটা একটু দেখে নেবে। ডিস্ট্রাকশন ফ্রি মানে সবসময় মনোযোগ থাকে, মনোযোগহীন নয়, মনোযোগ থাকে, ঠিক আছে? একদম ঠিকই বলেছো, এটা ভালো পয়েন্ট আউট করলে যে এটা অ্যান্সারটা বাংলাটা ভুল আছে, ওই জন্য অ্যান্সারটা ভুল। ওই জন্য একটু ইংলিশ দেখে রাখবে, বাংলা প্রচুর ভুল হয়ে যায় মাঝে মাঝে। হুইচ টেকনোলজি ট্রান্সমিটেড প্রিন্ট মিডিয়া ইন দ্য 15th century? ফিফটিন্থ সেঞ্চুরি কি করা হয়? একদমই তাই, 15th সেঞ্চুরিতে মানে 1440 খ্রিস্টাব্দে গুটেনবার্গের ছাপাখানা করা। নিচের কোনটি সাধারণত মুদ্রণ মাধ্যম নয়, মানে কোনটা প্রিন্ট মিডিয়াম নয়, প্রিন্ট মিডিয়া কোনটা নয়? থ্যাংক ইউ সবাইকে, সবাই সঠিক অ্যান্সার করছো, ডি একদমই। এরপর দেখো, হুইচ ক্যারেক্টারিটিস অ্যাপ্লাই টু বোথ মাস মিডিয়া এন্ড প্রিন্ট মিডিয়া? এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, কোন বৈশিষ্ট্যগুলো মাস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুটোর জন্যই প্রয়োজন বা প্রযোজ্য, উভয় ক্ষেত্রেই প্রয়োজন?
রিয়েল টাইম ইন্টারাকশন বলছো, কিছুজন বলছো রিকোয়ার ইলেকট্রিসিটি, প্রিন্ট মিডিয়ার জন্য ইলেকট্রিসিটি প্রয়োজন হয় কি? কিছুজন বলছো পার্মানেন্ট অ্যান্ড অ্যাসিডেবল, একদমই তাই। বেসিক্যালি পার্মানেন্ট মাস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, দেখো ইন্টারনেটে যে বিষয়গুলো পাবলিশ হয় সেগুলো কিন্তু স্টোর থাকে ডেটাবেসে, ঠিক আছে? তো বেসিক্যালি এগুলো স্থায়ী এবং সংরক্ষণযোগ্য, পার্মানেন্ট এবং সংরক্ষণযোগ্য। তো মাস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দুটোর বৈশিষ্ট্য হচ্ছে স্থায়ী এবং সংরক্ষণযোগ্য। এবার হয়তো তুমি ডাউনলোড করে রাখলে না, কিন্তু ইউটিউবে আছে, থাকে বা কোথাও না কোথাও ডেটাবেসে থাকে। নিম্নলিখিত কোন মুদ্রণটির মাধ্যমে গভীর মনোনিবেশ সহায়ক? হুইচ অফ দ্য ফলোইং প্রিন্ট মিডিয়া সাপোর্ট ডিপ এনগেজমেন্ট? এই প্রিন্টগুলোর মধ্যে কোনটা তোমার ডিপ এনগেজমেন্ট, মানে প্রচুর মনোযোগ চলে যায়? কোনটাতে? ম্যাগাজিনে, টেক্সট বুকে, হ্যান্ডবিলে না পোস্টারে? কোথায় বেশি মনোযোগ যায় বলো তো? জমি তাই পোস্টার। এই নিম্নলিখিত কোনটির মাধ্যমে গভীর মনোনিবেশের সহায়ক? আচ্ছা জানো, এটা একটু দেখে নিচ্ছি, ঠিক আছে? এটা মনে হচ্ছে এটা পোস্টারই অ্যান্সার হবে। আমাদের সবচেয়ে বেশি অ্যাটেনশন চলে যায়, ও না 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 না, ঠিক আছে। আচ্ছা, ডিপ এনগেজমেন্ট, দেখো ডিপ এনগেজমেন্ট এটা কিন্তু টেক্সট বুকই হবে। পোস্টার হচ্ছে আমাদের কি মনোযোগটা পুরো কেড়ে নেয়, কিন্তু তুমি পোস্টার কি মন দিয়ে পড়ো? সেখান থেকে মনোযোগ যত তাড়াতাড়ি পোস্টারটা মনোযোগ কেড়ে নেয় তত তাড়াতাড়ি কিন্তু মনোযোগটা বের করেও নেয়, ঠিক আছে? এইরকম ট্রিকি কোশ্চেন গুলো আসে বেসিক্যালি, মনে হবে যে অ্যান্সার ভুল আছে বা এ আছে, কিন্তু বেসিক্যালি এরকম ভাবে ওরা একটা আলাদা ভালো করে প্রশ্নগুলো পড়ে বুঝতে হয়, এই জন্য মানে বুঝতে হবে আর কি। বেসিক্যালি পোস্টার নয়, এটা টেক্সট বুকই হবে। টেক্সট বুকই ঠিকই অ্যান্সারই আছে। টেক্সট বুক মানে দেখো পোস্টার আমাদের মনোযোগ টেনে নেয়, অ্যাটেনশন টেনে নেয়, কিন্তু আমরা খুব মনোযোগ, গভীর মনোযোগ আমরা দিই না ওখানে। দেখে নিলাম এই বিষয়টা হয়েছে, চলে এলাম। কিন্তু টেক্সট বুকে হচ্ছে আমরা ডিপ এনগেজমেন্ট থাকে, গভীর মনোনিবেশ সহকারে আমরা কিন্তু পড়াশোনা। গণমাধ্যম কাজ করে, মাস মিডিয়া একটা আছে। গণমাধ্যম কিভাবে কাজ করে সবাই জানো, এটার আনসার একদমই তাই। এটা হচ্ছে সমাজের একটা আয়না হিসেবে কাজ করে, সোশিয়েটাল মিরর, একদম। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফিচার্স অফ এডুকেশনাল সিনেমা? শিক্ষামূলক সিনেমার বৈশিষ্ট্য কি? সি বলছো সম্পূর্ণ কাল্পনিক হয় এডুকেশনাল সিনেমাগুলো, কমপ্লিটলি ফিকশন হয়। এটা বেসিক্যালি প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং। আমাদের যে শিক্ষামূলক সিনেমাগুলো হয় সেটা আমাদের মানে যে সিনেমাগুলো থেকে আমরা কোনো না কোনো একটা শিক্ষা পাই, হ্যাঁ, সমাজের ছবি, প্রতিচ্ছবি বা একটা সামাজিক শিক্ষা পাই বা কোনো শিক্ষা পাই, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এ আমাদের সাহায্য করে। আমরা বিষয়টাকে নর্মালি ভাবি না, মানে ধরো আমরা গতানুগতিক বিষয়গুলো চলছে, সমাজে একটা গতানুগতিক কোনো বিষয় চলছে, তো একটা শিক্ষা, একটা ভিডিও বা এডুকেশনাল সিনেমা সেখানে হচ্ছে গতানুগতিকতা ভেঙে একটা নতুন দিক উন্মোচন করছে। সেটা বেসিক্যালি তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং এ সাহায্য করে, যে আমি কোনটা মানবো, আমাদের প্রথাগত যেটা চলে এসছে না যেটা আধুনিক যেটা বলছে এখন যেটা উপযোগী সেটা। তো এই বিষয়গুলোর জন্য এটা কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু বি হবে। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ কনসিডার এ টাইপ অফ সিনেমা? জানো সবাই? একদম একদমই তাই। এক্ষেত্রে হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে সিনেমার টাইপস এর মধ্যে। এই ম্যাগাজিন, ব্লগ, ইবুক, এগুলো সব ম্যাগাজিন হচ্ছে প্রিন্ট মিডিয়া, আর ব্লগ, ইবুক হচ্ছে তোমার ডিজিটাল মিডিয়ার মধ্যে পড়ে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রনিক্স মিডিয়া? এই বুলেটিন বোর্ড কে বলছো? ওটা ইলেকট্রনিক্স মিডিয়া। নোটিশ বোর্ড ইলেকট্রনিক্স মিডিয়া। রেডিও, ঠিক আছে, রেডিও সবাই সঠিক অ্যান্সার বলেছো। এরপরে বিশ্বব্যাপী রেডিও সম্প্রসারণ কত সালে শুরু হয়? পয়েন্ট রেডিও ব্রডকাস্টিং, গ্লোবাল রেডিও ব্রডকাস্টিং কবে শুরু হয় আলোচনা করলাম। উনিশশো 20 সালে আমরা এক্ষুনি আলোচনা করে এলাম। 1920 সালে হচ্ছে গ্লোবালি রেডিও ব্রডকাস্ট শুরু হয়।
হুইচ টিভি প্রোগ্রাম ডেডিকেট টু এডুকেশনাল কন্টেন্ট, এখানে কোন টিভি প্রোগ্রাম মানে শিক্ষামূলক বিষয়বস্তুগুলো যেন নিবেদিত? জি বাংলা, ডিডি জ্ঞান দর্শন, কালার্স বাংলা, এনটিভি কালার্স, একদম ডিডি জ্ঞান দর্শন সঠিক অ্যান্সার। হুইচ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ প্রমোট এডুকেশন ভায়া টিভি ইন ইন্ডিয়া, কোন গভর্নমেন্টের উদ্যোগ বা স্কিম আমাদের মানে টিভির মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে শিক্ষাকে উৎসাহিত করে? পিএম আবাস যোজনা, পিএম ই বিদ্যা, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, একদম পিএম ই বিদ্যা, এটা হচ্ছে আমাদের এটা আগে প্রমোট। হুইচ ইয়ার মার্ক দ্য লঞ্চ অফ ফেসবুক, ফেসবুক কত সালে লঞ্চ হয়? কোন বছরে? সি বলছো, কিছু জন সি বলছো, কিছু জন বি বলছো। 2004।